বোর্ড পরীক্ষাতে তো 2টা সৃজনশীল আসবে। হ্যাঁ, বল 2টা সৃজনশীল থেকে ওরা চাইলে 2টা আনসারই করতে পারে এবং দেখা যায় একটা মিনিমাম আনসার করতেই হবে। আর বিশেষ করে এখান থেকে আমরা যখন টেস্ট পেপারের যে প্রশ্নগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করলাম, আমাদের নিজস্ব প্রশ্ন, বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন দেখলাম, 3-4টা কোশ্চেন কিন্তু এমসিকিউ তে চলে আসে, একদম নরমাল, খুবই নরমাল। 3টা থেকে 5টাই চলে আসে, 5টাও চলে আসে, 5টাও চলে আসে, খুবই নরমাল। এবং বোর্ড পরীক্ষার পাশাপাশি ওদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টও কিন্তু সিরাজউদ্দৌলা থেকে প্রশ্ন আসবে। তার মানে এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে এই টপিকটা ভালোভাবে আয়ত্তে রাখার জন্য, ঠিক আছে? তা আমরা শুরু করে দিই না? শুরু করে দিই, গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে আলোচনা করি তাহলে। শুরু করি। সিরাজউদ্দৌলা, এমনিতে তো আমরা জানি যে বাংলাদেশের স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। এই সিরাজউদ্দৌলাকে নিয়েই নাটক লিখেছেন। কে লিখেছেন? সিকান্দার আবু জাফর, ঠিক আছে? কবির নাম সিকান্দার আবু জাফর। তার জন্ম তারিখ 31শে মার্চ 1919 খ্রিস্টাব্দ। তার জন্ম পরিচয় মানে স্থান আর কি সাতক্ষীরা জেলার পালা উপজেলার তেতুলিয়া গ্রামে, ঠিক আছে? তিনি জন্মগ্রহণ করেন। তার সাহিত্য কর্ম এই তো আমরা যে সিরাজউদ্দৌলা নাটক এখন পড়বো এটি, তারপর মাকড়সা, শকুন্ত উপাখ্যান এবং মহাকবি আলাওল, ঠিক আছে? এই নাটকগুলো তিনি লিখেছেন। পুরস্কার, তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন 1966 সালে এবং জীবনাবসান অর্থাৎ মৃত্যু 5 আগস্ট 1975, ঠিক আছে? আচ্ছা, আমাদের এই নাটকটি পড়তে গেলে যেসব চরিত্র আছে, প্রায় 40টির মতো চরিত্র আছে, এই চরিত্রগুলো সম্পর্কে অন্তত একটু ধারণা রাখতে হবে, তাহলে আমরা নাটকটি বুঝতে পারবো। এজন্য আমরা চরিত্রগুলো প্রথমে দিয়েছি। প্রথমে আসছে আলীবর্দী খাঁ, ঠিক আছে? আলীবর্দী খাঁ ছিলেন নবাব সিরাজউদ্দৌলার নানা, তিনি ছিলেন নবাব। তিনি মারা যাওয়ার পরে তার যে নাতি নবাব সিরাজউদ্দৌলা তিনি নবাব হন। তার প্রকৃত নাম কি? মির্জা মোহাম্মদ আলী। তিনি 1970 সাল থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন। আচ্ছা, সিরাজউদ্দৌলা যিনি আমাদের নাটকের আর কি মূল নায়ক। সিরাজউদ্দৌলা নাটকে কেন্দ্রীয় এবং নায়ক চরিত্র সিরাজ। তার পিতা জৈনুদ্দিন আহমেদ খান এবং মাতা আমিনা বেগম। এই আমিনা বেগমই কিন্তু আলীবর্দী খাঁর কন্যা। আচ্ছা, 1756 সালে 19 জুন মাত্র 23 বছর বয়সে তিনি সিংহাসনে আরোহণ করেন। তাহলে 23 বছর বয়স মানে বুঝতেই পারছো, অনেকটা বলা যায় যে আমার বয়সী, ঠিক আছে? এই বয়সে তিনি সিংহাসনে আরোহণ করেন। মুর্শিদাবাদে 1733 সালে তার জন্ম এবং 2রা জুলাই 1757 সালে তার মৃত্যু। আচ্ছা, আমিনা বেগম নবাব সিরাজউদ্দৌলার মা, নবাব আলীবর্দী খাঁর কনিষ্ঠ সন্তান আমিনা বেগম। আচ্ছা, মোহনলাল কাশ্মীরের অধিবাসী এবং সিরাজউদ্দৌলার বিশ্বস্ত সেনাপতি ছিলেন। সিরাজউদ্দৌলার যেসব সেনাপতি ছিলেন, ঠিক আছে, আমরা জানি প্রধান সেনাপতি যেটা আমার নাম পরে আসবে মির্জাফর, সে তো বিশ্বাসঘাতক ছিল, কিন্তু মোহনলাল এ কিন্তু খুবই বিশ্বস্ত ছিল। তারপর আসছে লুৎফুন্নেসা ছিলেন নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী। মীর মর্দান, ইনিও ছিলেন আরেকজন সেনাপতি এবং ইনিও ছিলেন খুবই বিশ্বস্ত। রাইসুল জোহালা, ইনি আরেকজন বিশ্বস্ত লোক। ইনি ছিলেন কে? আচ্ছা, তার প্রকৃত নাম ছিল নারায়ণ সিং, ঠিক আছে? তিনি ছিলেন সিরাজের গুপ্তচর। সাফরে, নবাবের পক্ষে যুদ্ধ করা ফরাসি সেনাপতি, ঠিক আছে? তিনি কিন্তু বাঙালি সেনাপতি ছিলেন না, তিনি ছিলেন ফরাসি সেনাপতি। ঘসিটি বেগম নবাব সিরাজউদ্দৌলার খালা ছিলেন, ঠিক আছে? তিনি নবাব সিরাজউদ্দৌলার বিপক্ষে ছিলেন। নবাব আলীবর্দী খাঁয়ের জ্যেষ্ঠ কন্যা, জ্যেষ্ঠ অর্থাৎ আমরা জানি যে বড় কন্যা, ঘসিটি বেগম তথা মেহেরুন্নেসা, তার অপর নাম ছিল মেহেরুন্নেসা। আচ্ছা, মির্জাফর সেনাপতি, মির্জাফর আলী খান পারস্য থেকে নিঃস্ব হয়ে ভারতে আসে, আলীবর্দীর কাছ থেকে সেনাপতি এবং বকশির পদ লাভ করেন। আচ্ছা, তারপর জগৎ শেঠ অর্থ লগ্নিকারী, অর্থাৎ কি প্রদানকারী। তিনি ওই যে নবাবের যেই সাম্রাজ্য চালানোর জন্য যে অর্থ প্রয়োজন হতো সেটা প্রদান করতেন। জগৎ শেঠ ছিলেন জৈন সম্প্রদায়ের মানুষ এবং পেশায় ছিলেন ব্যবসায়ী। তার প্রকৃত নাম কি? ফতেহ চাঁদ। রাজবল্লভ নবাবের পক্ষে উড়িষ্যার দেওয়ান, নবাবের পক্ষে যারা বিভিন্ন অঞ্চলে শাসন চালাইতো তাদেরকে বলা হতো দেওয়ান। উমিচাঁদ লাহোরের অধিবাসী, শিখ সম্প্রদায়ের লোক, ইনি ছিলেন গুপ্তচর। রায়দুল্লভ, রাজা জনকিরামের ছেলে রায়দুল্লভ উড়িষ্যার পেশকার। আচ্ছা, মিরন মির্জাফরের ছেলে, সিরাজকে হত্যার নির্দেশদাতা। এরপর আসছি আমরা মীর কাসিম। মীর কাসিম কে ছিলেন মির্জাফরের জামাই। মোহাম্মদ বেগ সিরাজকে হত্যাকারী। মানিক চাঁদ আলীনগরের বা মুর্শিদাবাদের দেওয়ান ছিলেন। শওকত জং সিরাজের খালাতো ভাই এবং প্রতিপক্ষ, ঠিক আছে? এই যে ঘসিটি বেগমও চেয়েছিল যে শওকত জং নবাব হোক। নন্দকুমার বিদ্রোহী রাজা ছিলেন। ওয়ালি খান ইংরেজদের পক্ষে লড়াইকারী দেশি সৈনিক। অমর বেগ ছিলেন মির্জাফরের গুপ্তচর। কমর বেগ ছিলেন অমর বেগের ভাই। ইরিজ খাঁ ছিলেন সিরাজের শ্বশুর। লর্ড ক্লাইভ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কলকাতার গভর্নর, ঠিক আছে? অনেকটা বলা যায় যে মেইন ভিলেন কিন্তু সেই ছিল। আচ্ছা, ওয়াটসন ইংরেজ পক্ষের নৌবাহিনীর অ্যাডমিরাল। উইলিয়াম ওয়াটস নবাব পরিবারের কোম্পানির প্রতিনিধি ছিলেন, ঠিক আছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাশিমবাজার কুঠির পরিচালক। হলওয়েল লন্ডনের গাউইস হাসপাতালে ডাক্তারি পাশ করে কোম্পানির চাকরি নিয়ে তিনি ভারতবর্ষে আসেন।
কুখ্যাত অন্ধকূপ হত্যা কাহিনী নাটক রচয়িতা তিনি। তাহলে তার একটি নাটক রয়েছে অন্ধকূপ হত্যা কাহিনী, অথবা ইংরেজিতে যদি বলি আমরা ব্ল্যাক হোল ট্র্যাজেডি। আচ্ছা, রজার ড্রেক ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতার গভর্নর, কিলপ্যাট্রিক ছিলেন সেনাপতি, ক্লেটন ছিলেন ক্যাপ্টেন, এনসাইন পিকার্ডো ছিল অধিনায়ক এবং লুসিংটন ছিলেন নকল দলিলে ওয়াটসনের জাল স্বাক্ষরকারী। ঠিক আছে। আচ্ছা, গুরুত্বপূর্ণ তথ্যে যাওয়ার আগে আমি কি নাটকটা একটু সংক্ষেপে আলোচনা করব? হ্যাঁ, একটু সংক্ষেপে আলোচনা করা যেতে একটু পারে। নাটকটা সংক্ষেপে, যেহেতু অনেক বড় নাটক আমরা তো পুরোপুরি আলোচনা করতে পারবো না, আমরা একটু সংক্ষেপে আলোচনা করে ফেলি। ঠিক আছে। ওকে। আচ্ছা, নবাব আলীবর্দী খাঁ ইংরেজদের ব্যবসা করার অনুমতি দিয়েছিলেন। ঠিক আছে। কিন্তু তাদের শর্ত ছিল যে তারা শুধুমাত্র ব্যবসা করবে, কিন্তু তারা আসলে ব্যবসার শর্ত ভঙ্গ করে, নবাবের কারণে তাদের প্রতি খেপে যান, খেপে গিয়ে যুদ্ধ ঘোষণা করেন। এর পেছনে 3টি কারণ তিনি উল্লেখ করেন। যে কারণ ছিল যে ব্যবসার অনুমতি ছিল, কিন্তু তারা ফোর্ট উইলিয়াম দুর্গে অস্ত্র আনতে থাকেন। ঠিক আছে, অস্ত্র এনে অস্ত্র জমা করতে থাকেন। এখন কথা হলো, একটি স্বাধীন দেশে তুমি অস্ত্র এনে যদি জমা করো, এটি তো দেশের জন্য, স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ। এটি নবাব পছন্দ করেন নাই। এবং এরপরে তারা যে ব্যবসা করবে, এবং ব্যবসা করার ক্ষেত্রে তারা যে কৃষক ছিল, কৃষকদের অত্যাচার করত, কৃষকদের লাভজনক নয় এমন চাষাবাদ, যেমন লবণ, নীল, যেটাতে আসলে ইংরেজদের বেশি লাভ হতো, এগুলোকে চাষাবাদ করার জন্য কৃষকদেরকে অনেক অত্যাচার নির্যাতন করা হতো। এবং সর্বশেষ যে দরবারে যারা নবাবের বিরোধী ছিল, ঠিক আছে, নবাব যাদেরকে বহিষ্কার করেছেন, তাদের সকলকেই প্রায় দেখা যায় যে কোম্পানি আশ্রয় দিয়েছিল। এই 3টি কারণে নবাব তাদের প্রতি ক্ষিপ্র হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তো নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে দেখা যায় যে ফোর্ট উইলিয়াম দুর্গে যুদ্ধ হচ্ছে। এখানে দেখা যায় যে হলওয়েল, ওয়াটস সহ আরো অনেক যারা ছিল ইংরেজ প্রতিনিধি, তারা যুদ্ধে হেরে গিয়ে নবাবের হাতে বন্দী হন। ঠিক আছে। কিন্তু আমাদের নবাব ছিলেন অনেক দয়ালু একজন মানুষ, তিনি তাদেরকে মুক্তি করে দেন, এবং মুক্তির পর দেখা যায় যে তারা একটি জাহাজে বসে আবার নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের মধ্যে দেখা যায় যে বাংলার যেসব আরো মানুষজন ছিল, যে উমিচাঁদ, তারপর মানিক চাঁদ, রাজবল্লভ, জগৎ শেঠ, তারা প্রত্যেকে এসে যোগ দেয় এবং বিভিন্নভাবে ষড়যন্ত্রের পরিকল্পনা করতে থাকে। ষড়যন্ত্র আমি পুরোপুরি ব্যাখ্যা করলাম না, এখানে তারা বিভিন্নভাবে কিভাবে নবাবকে সরানো যায় এটা পরিকল্পনা করতে থাকে। কিছুক্ষণ পরে আমরা দেখতে পারি যে, কিছুদিন পরে আর কি, যে ঘসেটি বেগমের কক্ষে আসলে একটি জলসা চলছে, জলসা অর্থাৎ নাচ গানের আসর চলছে। এমন সময় সেখানেও আর কি ঘসেটি বেগম বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতে থাকেন। এমন সময় নবাব সিরাজউদ্দৌলা সেখানে হাজির হন এবং একটু ক্ষিপ্ত হয়ে যান যে সাম্রাজ্যের টাকা পয়সা খরচ করে কেন জলসা করা হচ্ছে, এবং তিনি বুঝতে পারেন যে তার খালা আসলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এবং তিনি খুব কষ্ট পান যে বাইরের মানুষ তো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই পারে, কিন্তু তাই বলে বাড়ির মানুষও ষড়যন্ত্র করবে, এটি আসলে তার মনে অনেক কষ্ট দেয়। তারপর একদিন দেখা যায় যে দরবারে, নবাব সিরাজউদ্দৌলার দরবারে একজন লবণ চাষী আসে। লবণ চাষী এসে তার উপর যে অত্যাচার হয়েছে, কোম্পানি যে অত্যাচার করেছে তার ব্যাপারে বলতে থাকে, যে লবণ চাষ করতে না থাকায় তার প্রতি কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। এমন সময় যে ওয়াটস ছিল, আমরা দেখেছি নবাবের দরবারে যে প্রতিনিধি হিসেবে ছিল, কোম্পানির প্রতিনিধি, ওয়াটস এর কাছে নবাব জবাব চান যে এমন কেন করা হলো। তখন তিনি অনেক ক্ষিপ্ত হয়ে যান এবং অনেক রাগারাগি করেন আর কি। এরপর দেখা যায় যে নবাবের দরবারে যারা সদস্য ছিল, সদস্যদের তিনি বলেন যে তারা যেন নবাবের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র না করেন এবং দেশের সেবায় নিয়োজিত হন। এই সময় দেখা যায় যে তারা আসলে একটি শপথ গ্রহণ করে। ঠিক আছে, কোরআন ছুঁয়ে শপথ গ্রহণ করে, যদিও এটা আমরা পরে বুঝতে পারবো যে আসলে তারা মিথ্যা শপথ নিয়েছিল, কিন্তু তারা নবাবের সামনে আসলে এটি করে থাকে। পরবর্তীতে কয়েকটি দৃশ্যে দেখা যায় যে মীর জাফরের বাড়ি, মিরনের বাড়ি, এখানেও বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলতে থাকে যে কিভাবে আসলে নবাবকে সরানো যায়, বিভিন্ন ধরনের ফন্দি ফিকির চলতে থাকে। এক সময় দেখতে পাই আমরা লুৎফুন্নেসাকে নবাবের স্ত্রীর ঘরে দেখা যায় যে ঘসেটি বেগম এসেছেন, এবং এসে তিনি বলতে থাকেন যে নবাব তাকে বন্দি করে রেখেছে, তাকে কোথাও যেতে দেয় না, কারোর সাথে কথা বলতে দেয় না। ঘসেটি বেগম এই নিয়ে খুবই রেগে আছেন। ঠিক আছে, এমন সময় নবাব আসেন, নবাব তার সাথে একটু তর্কাতর্কি করেন। এমন সময় আবার ঘসেটি বেগমকে চলে যেতে পারেন। চলে যাওয়ার পর লুৎফুন্নেসার সাথে একটু আবেগ ঘন হয়ে কথা বলেন যে নবাব ক্লান্ত হয়ে পড়েছেন, আসলে তিনি তার পাশে এত পরিমাণ ষড়যন্ত্রে জর্জরিত হয়ে তিনি আর কোনো কুল পাচ্ছেন না, তার পরিচিত জনদের মাঝেই তিনি একদম একাকী হয়ে গেছেন। তারপর প্রায় যুদ্ধের একটু আগের মুহূর্তে আমরা একটি দৃশ্য দেখতে পাই যে সেখানে মোহনলাল এবং মীর মর্দান, যারা নবাবের বিশ্বস্ত সেনাপতি ছিল, তারা এবং সিরাজ মিলে যুদ্ধের পরিকল্পনা করছেন। এ সময় যুদ্ধের যে তাদের অবস্থা সেগুলো নিয়ে আলোচনা করা হয়। মীর মর্দান জানান যে এখানে নবাবের যে সৈন্য সংখ্যা প্রায় 50,000-এর অধিক, এবং তাদের কামান সংখ্যা প্রায় 50টির মতো। অপরদিকে ইংরেজদের প্রায় সৈন্য সংখ্যা ছিল 3,000 এবং কামান সংখ্যা ছিল 10-এর আশেপাশে। তো এই হিসাবে স্বাভাবিকভাবেই নবাব জিতে যাওয়ার কথা, কিন্তু নবাব একটু দুশ্চিন্তায় পড়ে গেলেন, কারণ তিনি জানেন যে তিনি
তার বিশ্বাসঘাতকতা দ্বারা তিনি জর্জরিত, ঠিক আছে। তার যে সেনাপতিরা রয়েছেন, অন্য সেনাপতিরা রয়েছেন, দেওয়ানরা আছেন, তারা তার সাথে বিশ্বাসঘাতকতা করার সম্ভাবনা অনেক প্রবল। যদি যুদ্ধের দিনে তারা যুদ্ধে অগ্রসর না হয়, তারা যদি পিছিয়ে যায়, তাহলে কিন্তু নবাব জিততে পারবেন না। অতঃপর আমাদের সেই কাঙ্ক্ষিত দিন আসে 1757 সালের 23শে জুন। পলাশীর প্রান্তর, ঐতিহাসিক পলাশীর প্রান্তর, সেই প্রান্তরের যুদ্ধে দেখা যায় নবাবের দুশ্চিন্তায় সঠিক প্রমাণিত হয়। দেখা যায় যে মীর জাফর সহ উমিচাঁদ, মানিকচাঁদ যারা ছিল, তারা তাদের সৈনিক নিয়ে পেছনে দাঁড়িয়ে থাকে, এবং নবাবের যারা বিশ্বস্ত সৈনিক ছিল, যে মীর মর্দান এবং মোহনলালের সৈনিক, তারা যুদ্ধ চেষ্টা করে, কিন্তু আসলে তারা পেরে উঠতে পারে না, ঠিক আছে। এমন সময় মীর মর্দানের মৃত্যুর খবর নিয়ে আসে, এবং এতে করে মোহনলাল নবাবকে পরামর্শ দেন যেন তিনি পালিয়ে যান। তিনি পালিয়ে মুর্শিদাবাদের দরবারে যান এবং সেখানে আরো সৈন্য জোগাড়ের চেষ্টা করেন, ঠিক আছে। আমি একটু কিন্তু জোরে বলছি, যেহেতু আমাদের সময় কম, অনেকগুলো এমসিকিউ রয়েছে। আচ্ছা, তারপর সেখানে তিনি দরবারে অন্যদের সাথে আলাপ করার চেষ্টা করেন যে তারা যেন আরো সৈন্য নিয়ে আসে। এক্ষেত্রে অনেকে আবার টাকা পয়সা নবাবের কাছ থেকে নেন যে তারা সৈন্য নিয়ে আসবে, কিন্তু আসলে তারা টাকা পয়সা নিয়ে পালিয়ে যান, ঠিক আছে। এমন সময় মোহনলালের মৃত্যুর খবর আসে। মোহনলালের মৃত্যুর খবর আসার পর যারা একটু তাও অন্তত মনে সাহস শক্তি ছিল যে হ্যাঁ আমরা জিততে পারি, মোহনলালের মৃত্যুর খবরে তারা সবাই ভীত হয়ে যায়। তারা সবাই একে একে দরবার ত্যাগ করতে থাকে, ঠিক আছে। তো সবার দরবার ত্যাগ করার পর লুৎফুন্নেসা অর্থাৎ নবাবের স্ত্রী নবাবকে পরামর্শ দেন যেন তিনি পাটনায় পালিয়ে যান, ঠিক আছে। পাটনায় লুৎফুন্নেসা এখানে বলেন যে পাটনায় নবাবের এখনো কিছু বন্ধু আছে, তারা তাকে সাহায্য করতে পারে। এমন সময় নবাব তাহলে পাটনার উদ্দেশ্যে পালিয়ে যান আর কি। পরবর্তী একটি দৃশ্যে দেখা যায় যে ক্লাইভের সহায়তায় মীর জাফর নবাবের সিংহাসনে আরোহণ করছেন, অর্থাৎ তিনি বাংলার নতুন নবাব হিসেবে নিজেকে অধিষ্ঠিত করছেন। এই নবাব হিসেবে অধিষ্ঠিত হওয়ার সময় একটি খবর আসে যে নবাব সিরাজউদ্দৌলা, যিনি অতীতে নবাব ছিলেন আর কি, তাকে গ্রেফতার করা হয়েছে পাটনায় যাবার পথে। মীর জাফর বলেন যে তাকে যেখানে আটক করা হয়েছে সেখানেই রাখতে, কিন্তু ক্লাইভ তাকে নিয়ে আসতে বলেন। ঠিক কারণ কি? কারণ ক্লাইভ এবং মিরন তারা দুজনেই পরিকল্পনা করেছিল যে তারা ভেবেছিল যে নওয়াব সিরাজউদ্দৌলা যদি বেঁচে থাকে তাহলে হয়তো কোনো না কোনো দিন বিদ্রোহ হতে পারে, তাহলে তার সবচেয়ে ভালো উপায় কি নওয়াব সিরাজউদ্দৌলাকে হত্যা করা। তাই ক্লাইভ এবং মিরন মিলে পরিকল্পনা করেছিল নওয়াব সিরাজউদ্দৌলাকে হত্যা করার। তারপর একটি দিনে 2রা জুলাইতে আমরা দেখতে পারি 1757 সালের 2রা জুলাই নওয়াব যেখানে বন্দী ছিলেন সেখানে তোমার মিরন এবং দুঃখিত মোহাম্মদী বেগের আগমন ঘটে, ঠিক আছে। তখন মিরন বলেন যে নবাব অর্থাৎ মীর জাফর তার ঘোষণা এসেছে যে নওয়াব সিরাজউদ্দৌলাকে হত্যা করা হবে। নওয়াব সিরাজউদ্দৌলা খুবই অবাক হয়ে যান এবং এই ঘোষণাপত্র দেখতে চান, যে আসলে মৃত্যুর যে পরোয়ানা জারি হওয়ার কথা সেটা দেখতে চান। কিন্তু এখানে মিরন তো যেহেতু মীর জাফর কিন্তু তাকে হত্যা করতে চায় না, তাই মীর জাফর এই ব্যাপারে জানাও ছিল না এবং এই ধরনের কোনো পরোয়ানাও নেই। তো মিরন এই ধরনের কোনো উত্তর না দিয়ে মোহাম্মদী বেগকে বলেন যে নওয়াবকে হত্যা করতে। নওয়াব তখন আরো একটু আশ্চর্যান্বিত হয়ে যান, কারণ মোহাম্মদী বেগ যার আসলে পিতামাতা কেউ ছিল না, নওয়াব সিরাজউদ্দৌলার বাবা মাই তাকে তুলে এনে লালন পালন করেন, একদম পিতৃ স্নেহে লালন পালন করেন। এই জন্য নওয়াব খুবই কষ্ট পেয়েছিলেন। মোহাম্মদী বেগকে বলেন যে আমার বাবা মা তোমাকে এত ভালো করে লালন পালন করলো, তাও তুমি আমাকে হত্যা করবে? কিন্তু মোহাম্মদী বেগ 10,000 টাকার কাছে তার নিজের যেই আত্মসম্মান তাকে বলি দিয়ে নওয়াবকে হত্যা করেন। এখানে আমাদের নাটকের পরিসমাপ্তি এবং বাংলার যে স্বাধীন নবাবের যে শাসন আমল ছিল সেটিরও বিলুপ্তি ঘটে, ঠিক আছে। এই গেল আমাদের নাটকের সংক্ষিপ্ত আলোচনা। এবার আমরা যে গুরুত্বপূর্ণ তথ্য বলি, ঠিক আছে। এখানে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে এগুলো কিন্তু এমসিকিউতে একদম খুবই গুরুত্বপূর্ণ, মানে এখান থেকে আসবে আশা করছি, তাই না? হ্যাঁ, তাহলে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমরা পড়বো। তাহলে শুরু করি আমরা। সিরাজউদ্দৌলা নাটকে মোট কয়টি অঙ্ক রয়েছে? অঙ্ক রয়েছে 4টি। সিরাজউদ্দৌলা নাটকে দৃশ্য রয়েছে 12টি, ঠিক আছে। মোট অঙ্ক 4টি যে অঙ্ক ছিল সেগুলো 12টি দৃশ্যে বিভক্ত। এই নাটকের মোট চরিত্র প্রায় 40টি। আমরা এই দেখেছি এটি একটি ঐতিহাসিক নাটক, এটি কিন্তু কোনো কল্পনার নাটক নয়, এটি আসলে বাস্তব জীবনে ঘটেছে। রস বিচারের নাটকটি কেমন প্রকৃতির? ট্র্যাজেডি ধর্মী। ট্র্যাজেডি ধর্মী মানে কি? যেটির শেষে আর কি একটু কষ্ট থাকে, ঠিক আছে। প্রথম দৃশ্যে কোন দুর্গের বর্ণনা রয়েছে? ফোর্ট উইলিয়াম দুর্গ, যেখানে প্রথমে যুদ্ধ চলছিল। এই নাটককে কোম্পানির শব্দটি দ্বারা বোঝানো হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। আচ্ছা, যুদ্ধে জয়লাভ অথবা মৃত্যুবরণ, এটি আমাদের প্রতিজ্ঞা। এই সংলাপটি, আচ্ছা নাটকে কিন্তু সংলাপগুলো কিছু কিছু সংলাপ আছে খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো প্রায় আসে। আচ্ছা, তো এই সংলাপগুলো আমরা খেয়াল করব। এই সংলাপগুলোর মধ্যে যেমন ক্লেটনের এই সংলাপটি খুবই গুরুত্বপূর্ণ, প্রথম দিকেই রয়েছে। তারপর আছে চুপ বেঈমান, কাপুরুষ বাঙালির কাছে যুদ্ধ বন্ধ হবে না। উক্তিটি ক্লেটন কাকে বলেন? ওয়ালি খানকে।
আচ্ছা, ইংল্যান্ডের বীর সন্তান বলে নিজেকে পরিচয় দেন কে? ক্লেটন। ব্রিটিশ সিংহ ভয় লেজ গুটিয়ে নিলে এই বড় লজ্জার কথা, সংলাপটিকার উমিচাঁদে। যুদ্ধ করতে প্রাণ দেবেন বলে প্রতিজ্ঞা করেছিল ক্যাপ্টেন, কোন ক্যাপ্টেন? ক্লেটন। আচ্ছা, উমিচাঁদ বলেন হলোয়েল হলো গাইস হাসপাতালে হাতুড়ে ডাক্তার। তিনি অ্যাকচুয়ালি বিদ্রুপ করে বলেছেন হাতুড়ে ডাক্তার মানে তো আমরা জানি যে তিনি কোনো মতে নিজে শিখে এসেছেন আর কি। ইংরেজরা কোথায় গোপনে অস্ত্র আমদানি করেছিল? কাশিম বাজারে। নবাবের নিষেধ অগ্রাহ্য করে হলোয়েল কাকে আশ্রয় দেয়? কৃষ্ণবল্লভকে। এ কারণে নবাব রেগে গিয়েছিলেন। ফোর্ট উইলিয়ামে আক্রমণ বন্ধ করতে উমিচাঁদ কার নিকট চিঠি পাঠায়? রাজা মানিকচাঁদের নিকট। সিরাজউদ্দৌলা তারা খেয়ে ইংরেজরা আস্তারা ছেড়েছে ভাগীরথী নদীতে। আচ্ছা, প্যাশেন্স ইজ দ্য কি ওয়ার্ড ইয়ং ম্যান। উচ্চ কণ্ঠে উক্তিটি করেন কে? ড্রেক। ভাগীরথী নদীতে ইংরেজি ভাসমান জাহাজ থেকে কলকাতার দূরত্ব কেমন? 40 মাইলের ভেতরে। আচ্ছা, আমি চিরকাল ইংরেজের বন্ধু, মৃত্যু পর্যন্ত এই বন্ধুত্ব আমি বজায় রাখবো, সংলাপটিকার উমিচাঁদে। কোম্পানির প্রতিনিধির কাছে লবণ বিক্রি করেনি বলে কারা জনৈক প্রজার বাড়িঘর জ্বালিয়ে দেয়? কোম্পানির সান্দারা, যেটা নিয়েই নবাবের কাছে সেই যে চাষি অভিযোগ দিতে এসেছিল। আচ্ছা, এই ক্লাসের যদি আমরা পিডিএফ তোমরা পেতে চাও, অনেকেই কমেন্ট করো যে হ্যাঁ এই ক্লাসের পিডিএফটা পেতে চাই, তাহলে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের জয়েন হতে হবে। আমাদের কমেন্টে কিন্তু তোমার লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে তোমরা এখনই সেই গ্রুপে জয়েন হতে পারবে। লবণের ইজারাদার কে? কুঠিয়াল ইংরেজরা। আচ্ছা, ইংরেজরা কাকে ঘুষ দিয়ে চন্দননগর ধ্বংস করেছে? বেঈমান নন্দকুমারকে। 10 লাখ টাকা খেসারত দিয়ে নবাবের কাছ থেকে মুক্তি লাভ করেন কে? মানিকচাঁদ। আমাদের কারো অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না শেঠজি, সংলাপটিকার মীর জাফরের। মিরনের বাসগৃহে ছদ্মবেশে প্রথম প্রবেশ করে কে? রায়দুর্লভ। চারদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র। উক্তিটি রায়দুর্লভ তাকে উদ্দেশ্য করে বলেন? মিরনকে। কারণ সবাই ষড়যন্ত্র করতে লিপ্ত, সবাই যে যার মতো করে ষড়যন্ত্র করতেছিল। ইংরেজদের মধ্যে কে কে রমণীয় ছদ্মবেশে বাসগৃহে প্রবেশ করেন? ওয়াটস ও ক্লাইভ। দলিলে সর্বশেষ স্বাক্ষর করেন কে? মীর জাফর। মীর জাফরের বিশ্বস্ত গুপ্তচর কে? অমর বেগ জমাদার। আমরা কিন্তু চরিত্রেও এটা দেখেছি। বদ্রি আলী খাঁর শ্বশুরের নাম মীর মর্দান। এ নাটক কোন পাখির ডাকার ঘটনার উল্লেখ আছে? অমঙ্গল সূচক পেঁচা। মোহনলালের অনুচরদের কাছে ক্লাইভ কর্তক মীর জাফরকে লেখা কয়টি চিঠি ধরা পড়েছে? 3টি। নবাবের রাজধানী ছিল কই? মুর্শিদাবাদে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে, অনেকে আমরা খেয়াল করি না। কোন সৈনিক ফ্রান্সের শত্রুদের বিরুদ্ধে লড়াই করেছিল? সাফরে। ঠিক আছে, তিনি কিন্তু তার একজন বিদেশি সেনাপতি হয়েও নবাবের পক্ষে লড়াই করেছিলেন। আপনার বিরাট সেনাবাহিনী চুপ করে দাঁড়িয়ে আছে, স্ট্যান্ডিং লাইক পিলার্স। ঠিক আছে, পিলারের মতো দাঁড়িয়ে আছে, উক্তিটি কার? সাফরের। রাইসুল জোয়ালাকে বুটের লাথি মানে কে? রবার্ট ক্লাইভ। রাজবল্লভ কোন গোত্রের? বৈদ্য। রায়দুর্লভ কোথায় দেওয়ান ছিলেন? উড়িষ্যা। জগৎ শেঠ কোন ধর্মের অনুসারী ছিলেন? জৈন। উমিচাঁদ কোন ধর্মের ছিলেন? শিখ। খ্রিস্টান ওয়ার্স কোন জাতের? ফিরিঙ্গি। পলাশীর যুদ্ধে নবাবের সৈন্য সংখ্যা ছিল কত? 50,000। পলাশীর যুদ্ধে নবাবের পক্ষে কামান ছিল কতটি? 53টি। আচ্ছা, এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আছে। নাটকের মধ্যে যখন মোহনলাল বলে তখন সেখানে বলে যে 50-এর অধিক কামান রয়েছে নবাবদের, ঠিক আছে, কিন্তু নাটকের যেখানে পটভূমি সেখানে লেখা আছে 53টি। আবার পলাশীর যুদ্ধে ইংরেজদের কামান ছিল কতটি? 10টি। এটিও মোহনলালের কথা, কিন্তু পটভূমিতে বলা আছে 8টি। তাহলে আমাদের একটু খেয়াল করতে হবে, আমাদের অপশনে যেভাবে থাকবে সেই হিসাবে আমরা উত্তর দিব। দুটি ইনফরমেশনই কিন্তু একদম বইয়ে সরাসরি দেওয়া আছে। যুদ্ধে নবাব পরাজিত হলে উমিচাঁদকে দেওয়ার কথা ছিল কত? 20 লক্ষ টাকা। মীর জাফরকে সহায়তায় ক্লাইভ পায় বার্ষিক 4 লক্ষ টাকা। পলাতক নবাব সিরাজ মীর কাসেমের সৈন্যদের হাতে বন্দী হন ভগবান গোলায়। নবাবের মুখের শেষ বাক্যটি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ওকে, আমরা এখন এমসিকিউ প্র্যাকটিসে চলে যাব, ঠিক আছে? ওকে, এমসিকিউ প্র্যাকটিসে যাওয়ার আগে তোমরা এতক্ষণ পর্যন্ত যে অংশটুকু তোমরা দেখেছো, এই অংশটুকু তোমাদের কাছে কেমন লেগেছে এটা একটু সবাই কমেন্ট করবা, সবাই একটু কমেন্ট করবা। এতক্ষণ পর্যন্ত যে আলোচনার অংশটুকু ছিল, এই আলোচনার অংশটুকু তোমরা আসলে বুঝতে পেরেছো কিনা সবাই? যদি কোনো কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা একটু জানাও, যে ভাইয়া বুঝতে পারিনি বা আবার বুঝে দেন কোনো একটা জায়গাতে, সেটাও কিন্তু আমরা করব। আর যারা ক্লাসে আছো, ক্লাসটা এখনো যারা শেয়ার করো নাই, আমাদের হচ্ছে ক্লাসটা সবাই শেয়ার করে দিবা। সবাই তোমরা তোমাদের যে বন্ধুদের গ্রুপগুলো আছে ওই গ্রুপগুলোতে শেয়ার দিবা। আর এই ক্লাসের পিডিএফ পেতে হলে যেটা করতে হবে, আমাদের ক্যাপশনে দেওয়া তোমরা যে ফ্রি এক্সামের যে লিঙ্কটা আছে, কিংবা হচ্ছে আমাদের ক্যাপশনের মধ্যে যে টেলিগ্রাম গ্রুপটা আছে পিডিএফ এর জন্য, সেই গ্রুপে তোমরা অ্যাড হয়ে যেতে হবে। সেখান থেকে কিন্তু তোমরা অবশ্যই গ্রুপে অ্যাড হয়ে যেতে পারবা, ঠিক আছে? আচ্ছা, আমরা এমসিকিউ পোর্শনটা একটু শুরু করে দিই।
এমসিকিউ প্রশ্নটা একটু শুরু করে দিই। প্রথম যে প্রশ্নটা আছে এমসিকিউতে, যেখানে লেখা আছে মোহাম্মদী বেগ কত টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল? মোহাম্মদী বেগ কত টাকার বিনিময়ে, তিনি কি 10,000 টাকার বিনিময়, না 8,000 টাকার বিনিময়, না 6,000, না 5,000, কত টাকার বিনিময় তিনি আসলে সিরাজকে হত্যা করতে চেয়েছিলেন? বলেন তো সবাই, সবাই একটু চেষ্টা করো প্রথমে, সবাই একটু কমেন্ট করো দেখি, যারা যারা ক্লাসে আছো সবাই একটু কমেন্ট করে জানাও দেখি। ওকে, অনেক ভালো হয়েছে, অনেক ভালো বুঝতে পেরেছি। যারা ভালো বুঝতে পেরেছি তারা একটু বন্ধুদেরকে একটু মেনশন করে দিবা, ক্লাসটা একটু শেয়ার করে দিবা, এন্ড একটু বলো এই প্রশ্নটার উত্তর কি হবে। সবাই একটু এই প্রশ্নটার উত্তর দাও, আমরা একটু দেখে নিতে চাইবো যে কারা কারা সঠিক উত্তর দিতে পারে। ওকে ওকে ওকে, ভালো, সিলভিয়া বলছে ভালো, ওকে ফাইন। 10,000 টাকা লিখছে রাকিব, লিখছে ক হবে, মুগ্ধ লিখছে ক হবে, রিয়ামণি লিখছে ক হবে, ঈশা লিখছে 10,000, তামিম বলছে 10,000, রানা বলছে ভালোই 10,000। পড়াশোনা করেছো। ওকে, বেশ অনেকেই অ্যান্সার ক দিয়েছো। মিফতাহুল জান্নাত বলেছে ক হবে, অর্থাৎ বেশ অনেকেই তোমরা কিন্তু ক অ্যান্সার দিয়েছো। সাদিয়া ইসলাম রিমা ক অ্যান্সার দিয়েছো। আমরা আলাদা করে কোনো অ্যান্সার দেখতে পাচ্ছি না, তার মানে আমরা সঠিক উত্তর কটাই নিতে পারি, ঠিক আছে? ওকে, তার মানে সঠিক উত্তর হচ্ছে আমরা কটাই নিচ্ছি। পরের যে প্রশ্নটা আছে, পরের প্রশ্নটা একটু পড়ি আমরা। স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি বলতে কার কার কথা বোঝানো হয়েছে? নারায়ণ, রাজবল্লভ, জগৎ শেঠ, নাকি রায়দুল্লভ? বলতে পারবে কেউ? দেখি এই প্রশ্নটার উত্তর তোমরা একটু দাও, ট্রাই করো। স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি বলতে কার কথা বোঝানো হয়েছে? নারায়ণ, রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুল্লভ। একটু কমেন্ট করো সবাই, সবাই রেসপন্স করবা, সবার রেসপন্স চাই, সবাই রেসপন্স করবা। এরপরে কিন্তু আমরা বাকি অংশটুকু আমরা কিন্তু শুরুর দিকে একটু কমেন্ট পড়ি, পরে আর কিন্তু খুব একটা কমেন্ট পড়া হয় না, অনেকক্ষণ পরপরই জাস্ট কমেন্ট গুলো পড়া হয়। তা আমরা এখন শুরুর দিকে একটু কয়েকটা কমেন্ট দিচ্ছি, পরে কিন্তু একদম টানাটানি করে চলে যাব। অনেকগুলো এমসিকিউ কিন্তু আজকে ক্লাসে প্র্যাকটিস করানো হবে, হিউজ এমসিকিউ প্র্যাকটিস করানো হবে, ঠিক আছে? ওকে, আমরা কি সঠিক অ্যান্সার পেয়েছি? আমারটা তো ভাই এখনো আসে নাই। ওকে, দেখি বাকির একটু বলো। আচ্ছা, তোমরা নাম্বার দিও, ঠিক আছে? নাম্বার না দিলে বোঝা যাচ্ছে না। তোমরা অ্যান্সার দাও, তোমরা লিখছো ক, কিন্তু নাম্বার না দিয়ে লিখলে আসলে বোঝা একটু মুশকিল। কত নম্বর প্রশ্ন অ্যান্সার করেছো সেই নাম্বারটা লিখবা। আচ্ছা, 2 এর অ্যান্সার ক দিয়েছে সিনথি, 2 এর অ্যান্সার বি দিয়েছে আরাফাত, 2 এর খ দিয়েছে রানা, 2 এর খ দিয়েছে তামিম, খ দিয়েছে আদিবা। বেশ অনেকেই অনেক ধরনের প্রশ্ন অ্যান্সার দিচ্ছ। 2 এর গ অ্যান্সারও পেয়েছি, রায়দুল্লভও পেয়েছি সিদ্রাতুল মুনতাহার থেকে। নারায়ণ হবে লিখেছে শারমিন ইসলাম, প্রান্ত লিখেছে খ হবে। এটার অ্যান্সারটা আসলে কি হতে পারে বলো তো? সঠিক উত্তর কি পাইছি আমরা? হ্যাঁ, সঠিক উত্তর পেয়েছি, সাথে ভুল উত্তর অনেকগুলো পেয়েছি। বেশ অনেকেই, কারণ খ গ ঘ এক সিরিয়ালে সবাই অ্যান্সার দিচ্ছে, এটা আর সবাই অত ভালো করে পড়ে না। আচ্ছা, ওকে, বেশ বেশ অনেকেই অনেক ধরনের অ্যান্সার তোমরা দিয়েছো। সঠিক উত্তর তাহলে আমরা বলে ফেলি। হ্যাঁ, আচ্ছা, এটা সঠিক উত্তর কি? নারায়ণ। নারায়ণকে ছিল ওই তো রাইসুল জুহালা, নবাবের যে বিশ্বস্ত গুপ্তচর ছিল। এখানে কি বলেছে? এই তো স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি, অর্থাৎ যে এই তো স্বার্থ, নিজের স্বার্থে অন্যরা যেরকম বিশ্বাসঘাতকতা করেছে, রাইসুল জুহালা কিন্তু সেটা করে নাই। এই জন্যই তার কথা বলা হচ্ছে। তার নাম কি? প্রকৃত নাম কিন্তু নারায়ণ, নারায়ণ সিং। ওকে, পরের প্রশ্নটা একটু চলে যাই আমরা। কার অনুমতি পেয়ে ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্য কুঠি স্থাপন করে? বাবরের, আকবরের, হুমায়ুনের, নাকি জাহাঙ্গীরের? বলতো কোন বাদশার অনুমতি পেয়েছিল? সবাই একটু রেসপন্স করবা, সবাই দ্রুত একটু রেসপন্স করো। কার অনুমতি পেয়ে ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্য কুঠি স্থাপন করেন? বাবরের, আকবরের, হুমায়ুনের, জাহাঙ্গীরের। সবাই একটু প্রশ্নের নাম্বারটা মেনশন করবা যে কত নম্বর প্রশ্নে তোমরা উত্তর দিচ্ছ, তাহলে কিন্তু আমরা বুঝতে সুবিধা হবে যে তোমরা অ্যান্সার দিতে পারছো কিনা সঠিকভাবে। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, 3 ঘ দিয়েছে সামিহা আলম, এনা আক্তার ঘ, 3 খ দিয়েছে রিমন, 3 বেশ অনেকে অনেক ধরনের অ্যান্সার তোমরা আসলে দিচ্ছ। ওমর ফারুক বলেছে 3 খ হবে, রিফাত বলছে 3 ঘ হবে, ওকে, রিবাব বলছে 3 ঘ হবে। আচ্ছা, বেশ অনেকে অনেক ধরনের অ্যান্সার দিচ্ছে। তাহলে আমরা সঠিক উত্তরগুলো এখন একটু কুইকলি বলবো, সঠিক উত্তর এবং প্রশ্নগুলো আমরা একটু কুইকলি প্রশ্নগুলো যেহেতু অনেকগুলো আছে, তোমরা হচ্ছে আমাদের সাথে সাথে পড়বা, আমাদের সাথে সাথে হচ্ছে উত্তর দিবা। উত্তর দিলে যেটা হবে তোমার মনে থাকবে খুব ইজিলি, বেশিক্ষণ ধরে তুমি মনে রাখতে পারবা। কমেন্ট করে উত্তরটা সম্পর্কে জানিয়ে দিবা, ঠিক আছে? অনেকগুলো প্রশ্ন, আমরা একটু দ্রুত আগে চাইলে আমি তোমাদের 3 থেকে 4 সেকেন্ড করে সময় দিব, নিজেরা একটু চেষ্টা করবা, তারপর আমি উত্তর দিয়ে যাব, ঠিক আছে? কমেন্ট এখন হয়তো পড়বো না, মাঝে মধ্যে একটু পড়বো। আচ্ছা, তাহলে কোন বাদশা? বাদশা জাহাঙ্গীরের, ঠিক আছে? ওকে, ফাইন। আচ্ছা,
তারপর ভাগীরথী নদী কোথায় অবস্থিত ছিল? একটু আগে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেখানে ছিল সেখানে দেখেছি। তাহলে কোনটি হতে পারে? কলকাতা, পাঞ্জাব, মেদিনীপুর নাকি দিল্লি? নিজেরা উত্তর দাও, নিজেরা উত্তর দাও। সবাই একটু উত্তর দাও। ভাগীরথী নদী কোথায় অবস্থিত? ভাগীরথী নদী কোথায় অবস্থিত? সবাই একটু বলো। যারা এখনো ক্লাসটা শেয়ার করো নাই, একটু কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দাও। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। তোমরা তোমাদের আইডিতে একটু ক্লাসটা শেয়ার করে দাও। হ্যাঁ, আইডিটা একটু শেয়ার করে দাও। আমরা সময় খুব একটা বেশি নিব না, শুরুর দিকে একটু সময় নিচ্ছি, কিন্তু পরবর্তীতে কিন্তু আর সময় নিব না, একটানা সবগুলো সলভ করানো হবে। ওকে, 3 ঘ অ্যান্সার দিচ্ছে। আচ্ছা, 3 অ্যান্সার না, 4 অ্যান্সার দিতে হবে। 4 অ্যান্সার ঘ বলতেছে দিল্লি, 4 অ্যান্সার খ বলছে পাঞ্জাব, 4 অ্যান্সার বিভিন্ন ধরনের অ্যান্সার তোমরা আসলে দিচ্ছ। 4 ক অ্যান্সার দিয়েছে কলকাতা। আচ্ছা, মেদিনীপুর বাদ রয়ে গেছে, মেদিনীপুর অ্যান্সারটাও কেউ দিয়ে দাও। আচ্ছা আচ্ছা, আমরা একটু ফাস্ট আগাই। হ্যাঁ, আমরা ফার্স্ট আগানো শুরু করে দিই, ঠিক আছে? তোমরা এমনিতে তো যে সময় দিব সেই সময়ে একটু চেষ্টা করবা নিজেরা, তারপর আমরা সলভ করে ফেলবো। আচ্ছা, তাহলে কোথায় অবস্থিত? কলকাতায়। ওকে, ফাইন। যুবরাজ শাহ সুজার কত সালে ইংরেজদেরকে হুগলিতে কারখানা স্থাপনের অনুমতি দেন? 1630, 1632, 1634 নাকি 1635? নিজেরা একটু ভাবো, নিজেরা একটু ভাবো, নিজেরা কমেন্ট লিখতে থাকো। তোমার কমেন্ট লিখতে লিখতে আমি কমেন্ট লেখা শেষ হলে আমি মনে করো উত্তর দিব, ঠিক আছে? তাহলে এটা উত্তর কি হবে? 1632। ওকে, সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধকতা কি ছিল? প্রাসাদ ষড়যন্ত্র, পরিবার প্রীতি, ইংরেজদের ষড়যন্ত্র নাকি ফরাসিদের ষড়যন্ত্র? এটা চেষ্টা করো একটু তোমরা। সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধকতা মানে যখন হচ্ছে কি ঘরের মানুষজনই আসলে নিজের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তখন কিন্তু তুমি চাইলেও বহিঃশত্রুদের কাছ থেকে বিজয় ছিনিয়ে আনতে পারবা না। তো সিচুয়েশনটা আসলে এরকমই কিছু ছিল যে তুমি সিরাজউদ্দৌলা কিন্তু ঘরের শত্রুদের দ্বারাই আসলে মানে ঘরের যে বন্ধু ভাবতো তাদের দ্বারাই কিন্তু আসলে সে আসলে বীর্যের শিকার হয়েছে দিন শেষে, এটাই আমরা বলতে পারি। আর এটা কি বলতে পারি? প্রাসাদ ষড়যন্ত্র। ওকে, ফাইন। নাটকটি রচনাকাল 1947, 1949, 1950 নাকি 1951? ওকে, ফাইন। যে সিরাজউদ্দৌলা নাটকের রচনাকাল আসলে কোন সময়কালে আসলে এটা করা হয়েছে? 1947 সালে, 1949 সালে, 1950, 1951? কোনটা হবে? 7 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু দাও। ওকে, ফাইন, আমরা একটু বলে ফেলি। হ্যাঁ, 1951 সালে। 1951 সালে। ওকে, ফাইন। আচ্ছা, এটাতে একটু জাস্ট 10 সেকেন্ড সময় নিব। 10 সেকেন্ডের মধ্যে বলি, আমরা কিন্তু আমাদের ঢাবি সপ্তপূরণ ব্যাচ, তোমাদের সবার স্বপ্ন কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে ভালো একটা ডিপার্টমেন্ট নিয়ে পড়ার বা চান্স পাওয়ার, সেই স্বপ্নটাকে বাস্তবে রূপদান করতে আমাদের ঢাবি সপ্তপূরণ ব্যাচ 4.0, যেখানে আমরা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা ক্লাস দিব। আমি কয়েকটা পয়েন্ট বলছি কেন তুমি আমাদের সাথে অ্যাডমিশন টেস্টে যুক্ত থাকবা। নাম্বার 1 পয়েন্ট, আমাদের এখানে সম্পূর্ণ টিচার প্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। নাম্বার 2 পয়েন্ট, আমাদের এখানে যারা ক্লাস নিবেন সবাই অফলাইন অনলাইনে অনেক বছর থেকে ক্লাস দিচ্ছেন। নাম্বার 3, আমাদের এখানে ভর্তি হলে তুমি 5টা বই অর্থাৎ সকল সাবজেক্টের বই গিফট হিসেবে পাবা। নাম্বার 4, আমাদের এখানে ভর্তি হলে তুমি আর আলাদা করে কোনো কোর্স কিনতে হবে না, অনলাইনে অফলাইনে একটা কোর্সের মাধ্যমে তোমার সকল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রিপারেশন তোমার কমপ্লিট হবে। নাম্বার 5, এখানে তুমি আমাদের ক্লাসগুলো রেকর্ডেড আকারে দেখার জন্য আমাদের ওয়েবসাইট পাবা। নাম্বার 6, তোমার টেলিগ্রাম সাপোর্ট থাকবে, যে কোনো সময় তুমি যে কোনো প্রবলেম হইলে সেগুলো সলভ আউট করে নেওয়ার জন্য। এবং দিন শেষে আমাদের বিগত ব্যাচের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়তে এবং বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়তে ভালো ভালো র্যাঙ্কগুলোতে চান্স পেয়েছে। তাহলে আমরা বলতেই পারি যে তোমরাও যদি আমাদের সাথে যুক্ত থাকো শেষ পর্যন্ত, তাহলে অবশ্যই তোমরা একটা ভালো র্যাঙ্ক করে তোমরা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে পারো। এখন বর্তমানে মাত্র 500 টাকা পেমেন্ট করে তোমরা প্রি বুকিং কমপ্লিট করতে পারছো। যদি 26 তারিখের মধ্যে তোমরা প্রি বুকিং করো তাহলে কিন্তু কোর্স ফি থাকবে 2999 টাকায়। এরপর থেকে কোর্সের পেমেন্ট চলে আসবে 4500 টাকা। তাহলে চলে যাই আমরা আবার পরবর্তী টপিকে আলোচনার ক্ষেত্রে। পরের যে প্রশ্নটা আছে ডিটেলসটা তোমরা দেখে নিবা, ডিটেলস এখানে দেওয়া আছে। পরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে সিকান্দার আবু জাফর কোন পত্রিকার সম্পাদক ছিলেন? সিকান্দার আবু জাফর কোন পত্রিকার সম্পাদক ছিলেন? কবিতা, লাঙ্গল, সবুজপত্র, সমকাল। যারা পড়াশোনার সাথে একটু পরিচিত বা একটু জড়িত তারা জানে অলরেডি এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে কি সবুজপত্র, আই থিঙ্ক, তাই না? সমকাল। আচ্ছা, ঠিক আছে, আমি যেহেতু টিচার না আমি জানি না সঠিক। আচ্ছা, সমকাল হচ্ছে এই প্রশ্নটার সঠিক উত্তর। যে সিকান্দার আবু জাফর কোন পত্রিকার সম্পাদক ছিলেন? উনি হচ্ছে সমকাল। ও সরি আমি নিজে ভুল করে ফেলেছি, ঠিক আছে। সবুজপত্র ছিলেন মনে হয় প্রমোদ চৌধুরী। হ্যাঁ, প্রমোদ চৌধুরী। আচ্ছা, ওকে, ফাইন। পরের প্রশ্নটা দেখবো, কলকাতা রিপন কলেজের বর্তমান নাম কি? কলকাতা রিপন কলেজ
বর্তমান নাম কি? বাংলা কলেজ, প্রেসিডেন্সি কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ, ঢাকা কলেজ। যেহেতু কলকাতার কলেজ তার মানে ঢাকা কলেজ হওয়ার কথা না। বাংলা কলেজ ঢাকার মধ্যে অবস্থিত একটা কলেজ, তার মানে তোমরা এখন সহজেই বুঝতে পারতেছো যে প্রেসিডেন্সি কলেজ অথবা সুরেন্দ্রনাথ কলেজ হবে। তার মধ্যে ম্যাক্সিমাম শিক্ষার্থী আমি যেটা বুঝতে পারছি যে এই দুইটার মধ্যে কোনটা দিতে পারো আসলে, দেখি তোমরা একটু কমেন্ট করো। ওকে, সবাই একটু কমেন্ট করো। এই প্রশ্নটার সঠিক উত্তর কি? কলকাতার রিপন কলেজের বর্তমান নাম কি? প্রেসিডেন্সি কলেজ হবে না সুরেন্দ্রনাথ কলেজ হবে? কোনটা হবে? আচ্ছা, আমরা সঠিক উত্তরটা দিয়ে দিই। আচ্ছা, তাহলে সুরেন্দ্রনাথ কলেজ, ঠিক আছে, সুরেন্দ্রনাথ কলেজ। পরের প্রশ্নটা চলে যাই। ইংরেজদের কয়টি কামান ছিল? 6, 7, 8, 9। এই তো বললাম অপশনের উপর ডিপেন্ড করে দিবা তোমরা। তাহলে এই তো যখন 8টি আছে, যেহেতু পটভূমিতে 8টি লেখা আছে, তাহলে 8টি। যদি এখানে 10টি থাকতো তাহলে আমরা ওই নাটকের ভেতরে যেটা ছিল সেই 10টি হিসেবে দিতাম। আচ্ছা, ওকে, ফাইন। পরের প্রশ্নটা, পলাশী যুদ্ধে ইংরেজদের পক্ষে সৈন্য ছিল কত হাজার? ইংরেজদের পক্ষে সৈন্য 2000, 3000, 4000 নাকি 5000? ওকে, তাহলে এখানে সৈন্য কত ছিল ইংরেজদের পক্ষে? 3000 সৈন্য ছিল। সিরাজউদ্দৌলা নাটকটি কয়টি অঙ্কে বিভক্ত? 4, 5, 6 নাকি 2? এটা তো গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে প্রথমেই আমরা করেছি। সিরাজউদ্দৌলা নাটকটি 4টি অঙ্কে বিভক্ত। এটা হচ্ছে আমরা অলরেডি এই জিনিসটা, এই প্রশ্নটার অ্যান্সার আমরা জেনেছি। পরের প্রশ্নটা দেখবো। সিরাজউদ্দৌলার কয়টি কামান ছিল? 50-এর বেশি, 53-এর বেশি, 57-এর বেশি নাকি 59-এর বেশি? এই তো এটা নাটকের ভেতর থেকে দেওয়া। এখানে কতটি হবে? 50-এর বেশি। আর যদি এই তো পটভূমি থেকে দেওয়া থাকতো তাহলে আমরা দেখতাম যে এক্স্যাক্টলি লেখা আছে 53টি, সেক্ষেত্রে আমরা 53টি দিয়ে দিতাম। ঠিক আছে, ঠিক আছে, ওকে। সিরাজউদ্দৌলা নাটকের সমাপ্তি ঘটেছে কিভাবে? মিলনের মাধ্যমে, বিরহের মাধ্যমে, যন্ত্রণার মাধ্যমে নাকি সুখানুভূতির মাধ্যমে? বলো, নিজেরা একটু চেষ্টা করো, তারপরে আমি উত্তর দিয়ে দিচ্ছি। সিরাজউদ্দৌলা নাটকের সমাপ্ত আসলে একদম এন্ডিং এ আসলে কি ছিল? এন্ডিংটা কেমন ছিল? এন্ডিংটা মিলনের তো হওয়ার কথা না। মিলন তো এখানে কার মিলন হবে? আচ্ছা, বিরহ, যন্ত্রণা, সুখানুভূতি। সুখও হবে না, অবশ্যই বিরহ বা যন্ত্রণার মধ্যে যে কোনো একটা হওয়া উচিত। তো তোমরা আসলে কি মনে করো কোনটা হওয়া উচিত অ্যান্সার? আচ্ছা, আমরা সঠিক উত্তর দিয়ে দিই। হ্যাঁ, যন্ত্রণার মাধ্যমে। ঠিক আছে, যেহেতু নবাব সিরাজউদ্দৌলার একটি যন্ত্রণাদায়ক মৃত্যু হয়, যন্ত্রণার মাধ্যমে পরিসমাপ্তি। সর্বশেষ শব্দ কি ছিল? মানে নবাব সিরাজউদ্দৌলার ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সর্বশেষ লাইন যেটা ছিল সেখানে মোহাম্মদী বেগ হাসতে থাকে আর কি। আচ্ছা, ওকে। সিরাজউদ্দৌলা ব্যক্তিত্ব ও প্রজ্ঞা কিসের শিল্প মানুষকে সম্পর্ক করেছে? ট্র্যাজেডির, কমেডির, মেলোড্রামার নাকি ট্র্যাজিকা কমেডির? কোনটির বলো? ওকে, সবাই একটু ট্রাই করো অ্যান্সার করার। সবাই একটু ট্রাই করো অ্যান্সার করতে। আমরা এখন দ্রুত চলে যাব, ঠিক আছে? আচ্ছা, তাহলে কিসে? ট্র্যাজেডির। সিরাজউদ্দৌলা নাটক রচনায় লেখক গ্রিক বা শেক্সপিয়ারীয় ট্র্যাজেডির ব্যাকরণ মানেননি কেন? সময়ের প্রভাবে, দক্ষতার অভাবে, কাহিনীর প্রয়োজনে, কোনো কারণ ছাড়া? আচ্ছা, শেক্সপিয়ার যেভাবে লিখতেন, ঠিক আছে, যে একটা নিয়ম অনুসরণ করে ট্র্যাজেডি লিখতেন, আমাদের কবি কিন্তু সেভাবে লেখেন নাই। কি কারণে? সময়ের প্রভাবে। তখন সময়ে যেই তিনি যখন 1951 সালে লেখেন, তখন সময়ের যেরকম দরকার ছিল সেই হিসাবে তিনি একটু দূরের সাইডে গিয়ে লেখেন আর কি। তারপর হচ্ছে সিকান্দার আবু জাফর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1916, 1917, 1918 নাকি 1919? তোমরা একটু চেষ্টা করো, তারপর আমরা উত্তর বলে দিচ্ছি। আমরা এটি কিন্তু প্রথমেই ছিল আমাদের স্লাইডে, 1918। ঠিক আছে। সিকান্দার আবু জাফর কোথায় জন্মগ্রহণ করেন? রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায়, সাতক্ষীরা জেলার তালা উপজেলায়, রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় নাকি বরিশাল জেলার নলছিটি উপজেলায়? কোথায় হবে? নিজেরা লিখতে থাকো। আচ্ছা, এটি হবে কি? সাতক্ষীরা জেলার তালা উপজেলায়। সিকান্দার আবু জাফর মুক্তিযুদ্ধের সময় কোন পত্রিকা সম্পাদনা ও প্রকাশনার দায়িত্ব পালন করেন? আর সম্পাদিত পত্রিকাটির নাম কি? সাপ্তাহিক সমকাল, মাসিক সমকাল, সাপ্তাহিক অভিযান নাকি মাসিক অভিযান? ঠিক আছে, মুক্তিযুদ্ধের সময় চলাকালীন কি হবে উত্তর? সাপ্তাহিক অভিযান। আচ্ছা, আমাদের সংগ্রাম চলবে গানটির রচয়িতা কে? সৈয়দ ওয়ালিউল্লাহ, কাজী মোতাহার হোসেন, সিকান্দার আবু জাফর নাকি কাজী নজরুল ইসলাম? বলো, নিজেরা চেষ্টা করো। এটা যদি আমরা বুঝতে পারছি যে এখানে যেহেতু কবি যেখানে, সেখানে এই নামটাই হওয়া উচিত, যে সিকান্দার আবু জাফর। কিন্তু খেয়াল করবে তাহলে এই গানটি, যে আমাদের সংগ্রাম চলবে, যখন সবগুলো গদ্য, পদ্য এবং নাটক, উপন্যাস মিলে থাকবে তখন তার তুমি জানতে পারবে না, তাহলে অবশ্যই খেয়াল করতে হবে।
আমাদের সংগ্রাম চলবেই গানটি কখন রচিত হয়? বঙ্গভঙ্গের সময়, ভাষা আন্দোলনের সময়, গণ অভ্যুত্থানের সময় নাকি মুক্তিযুদ্ধের সময়? কখন হয়? আচ্ছা, তাহলে আমাদের সংগ্রাম চলবে অবশ্যই সংগ্রাম রিলেটেড, তাহলে মুক্তিযুদ্ধের সময় এটি রচিত হয়। ড্রামা শব্দটি কোন ভাষা থেকে আগত? গ্রিক, ফরাসি, ইংরেজি নাকি পর্তুগিজ? এটা একটু নিজেরা চেষ্টা করো, এবং অনেকেই ভুল দিবে, কারণ ড্রামা তো একটি আমরা জানি যে ইংরেজিতে লিখি, তাই না? ইংরেজিতে লিখি, কিন্তু এটি একটি গ্রিক ভাষা হতে আগত শব্দ। যত বড় মুখ নয় তত বড় কথা সংলাপটি কার? হলোয়েল, ওয়ালি, ক্লেটন নাকি সিরাজ? কার কথা এটি বলো? উত্তর দেওয়া শেষ তোমাদের? আচ্ছা, উত্তর দেওয়া শেষ হয়ে থাকে তাহলে এটি ক্লেটনের কথা। অর্থাৎ ঘুষ খেয়ে খেয়ে কথাটার অর্থই বদলে গেছে আপনার কাছে। সিরাজউদ্দৌলা নাটকে সংলাপটি কার? ঘসেটি বেগম, উমিচাঁদ, মার্টিন নাকি সিরাজ? কে এই কথাটা বলেছেন যে ঘুষ খেতে খেতে ঘুষের অর্থই বদলে গেছে? তাহলে এটি বলেছেন কে? মার্টিন। সিরাজের পতন কে না চায়? সংলাপটি কার? রায়দুর্লভ, মীর জাফর, উমিচাঁদ, ঘসেটি বেগম? তাহলে আমরা বলেছি না যে সকলেই কিন্তু ষড়যন্ত্রে লিপ্ত আছে, তাই না? কিভাবে নবাবকে সরানো যায়? তাহলে নবাবের পতন তো সবাই চায়, কিন্তু এই সংলাপটি যেটি, সেই সংলাপটি কার ছিল? সংলাপটি ছিল ঘসেটি বেগমের। সিরাজউদ্দৌলা নাটকটি রচনাকাল কত সালে? 1951, 1953, 1955, 1957? এটি আমরা আলোচনা করেছি না? এটা কিন্তু আমরা আলোচনা করেছি। তাহলে এটা উত্তর দিয়ে দাও। কত? 1951 সালে। ব্যক্তি ও সমাজের নানা দোষ ত্রুটিকে ব্যঙ্গ ও বিদ্রুপমূলক ভাবে কোন ধরনের নাটকে প্রকাশ করা হয়ে থাকে? ট্র্যাজেডি, মেলোড্রামা, কমেডি নাকি প্রহসন? কোনটিতে বলো? যেসব দোষ ত্রুটি থাকে আমরা সেগুলোকে বিদ্রুপ ভাবে, ঠিক আছে, বিদ্রুপ করার মাধ্যমে প্রকাশ করে থাকে। এটাকে কিভাবে বলা হয়? প্রহসন, ঠিক আছে। আমরা যেহেতু কথায় কথায় বলি আইরনি করা, তো এই রাইটিং যেটা লেখা হয় সেটাকে বলা হয় প্রহসন, বিদ্রুপ করে প্রকাশ করা। সিরাজউদ্দৌলা নাটকটি করুণ রসাত্মক, ইতিহাস ভিত্তিক, কমেডি, নিচের কোনটি সঠিক? বলো, করুণ রসাত্মক নাকি ইতিহাস ভিত্তিক, কমেডি? কি কি হতে পারে দেখি? তাহলে বলো তো, এখানে কি কমেডি হওয়ার কোনো সম্ভাবনা আছে? সম্ভাবনা নেই। তাহলে কি হবে? 1 ও 2, করুণ রসাত্মক এবং ইতিহাস ভিত্তিক। সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধকতা কি ছিল? এটি আমরা একবার অলরেডি করে ফেলেছি, একটু আবার এসেছে, প্রাসাদ ষড়যন্ত্র। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপটি কার? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উমিচাঁদ, রাইসুল জোহালা, হলোয়েল নাকি ক্লেটন? কার এটি ছিল বলো? এটি ছিল ক্লেটনের, ঠিক আছে। কলকাতার দেওয়ান কে? সিরাজউদ্দৌলা, রাজবল্লভ, মানিকচাঁদ, উমিচাঁদ? কলকাতার দেওয়ান কে ছিলেন? এগুলো কিন্তু আমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন পড়েছি। আমি কিন্তু তোমাদের কমেন্ট দেখতেছি, যদিও আমাদের পরে আসতে, যেমন এখন 31 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি তোমাদের যখন কমেন্ট দেখতেছি এখন যেমন 23-24 নম্বর এমসিকিউ আমার সামনে আসছে, তাহলে তোমরা নিজেরা উত্তর দিতে থাকো। কিন্তু যেহেতু আমাদের সময় স্বল্পতা আছে, তাই আমরা তোমাদের কমেন্ট গুলো আর না পড়ে আমরা চলে যাচ্ছি, ঠিক আছে। তাহলে কলকাতার দেওয়ান কে ছিলেন? মানিকচাঁদ, ঠিক আছে। ইংরেজদের বাংলায় বাণিজ্য করার অনুমতি কে দিয়েছিলেন? রায়দুর্লভ, মীর জাফর, নবাব সিরাজউদ্দৌলা নাকি দিল্লির বাদশাহ? কে অনুমতি দিয়েছিলেন? আচ্ছা, সবাই কমেন্ট করতে থাকো এবং একটু শেয়ার করে দাও একটু, ঠিক আছে। সবাই যারা এখনো শেয়ার করো নাই তারা কিন্তু শেয়ার করে দিবা। আচ্ছা, তাহলে দিল্লির বাদশাহ। কলকাতায় ইংরেজদের ব্যবসার অনুমতি চেয়ে উমিচাঁদ মানিকচাঁদকে কত টাকা নজরানা দিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে? 10,000, 12,000, 15,000 নাকি 14,000? দেখছো, আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলিতে যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু সবগুলো এমসিকিউতে আছে, এবং এমসিকিউ গুলো কিন্তু আমরা যে বোর্ড পরীক্ষা আছে, তারপর তোমার টেস্ট পেপার আছে, সেগুলো সবকিছু অ্যানালাইসিস করে সেভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তাহলে এগুলো ভালো মতো পড়লে আশা করি তোমাদের পরীক্ষায় কমন আসবে। আচ্ছা, এটা বললাম না তো, 12,000, ঠিক আছে, 12,000। রজার ড্রেক কে? গভর্নর, সেনাপতি, ব্যবসায়ী নাকি হিসাব রক্ষক? রজার ড্রেক কে ছিলেন? তার পরিচয় আমরা দিয়েছি না? কে ছিলেন তিনি? তিনি ছিলেন গভর্নর। নদীর ধারে ভিক্ষে করে রহিম। পক্ষাঘাতগ্রস্ত পা নিয়ে কোথাও আশ্রয় না পেলে জমির মিয়া তাকে তার বাড়ি নিয়ে যায় এবং সেখানে রাখে। ধীরে ধীরে বিশ্বস্ত হয়ে ওঠে সে, কিন্তু রহিম জমির মিয়ার বাড়িতে আগুন দেয় এবং
জমির মিয়ার শত্রুদের সাথে যোগসাজশ করে তার বাড়ির দখল নিতে সাহায্য করে। তাহলে রহিম নিচের কোন চরিত্রের প্রতিনিধি? রাইসুল জোহালা, ঘসিটি বেগম, মীর জাফর নাকি ইংরেজ? বলো দেখি কার সাথে সম্পর্কযুক্ত? দেখো ইংরেজদের সাথে সম্পর্কযুক্ত না, যে ইংরেজদেরকে তারা ব্যবসা করার সুযোগ দেয়, কিন্তু ইংরেজরা কি করে? তার নবাবকে মেরে ফেলে তার রাজত্ব দখল করে ফেলে। আচ্ছা, উদ্দীপকের শত্রুদের কোন কাজটি সিরাজউদ্দৌলা নাটকে দেখা যায়? বিশ্বস্ত লোকদের হাতিয়ে স্বার্থ উদ্ধার, অপকৌশল ব্যবহার করে ভোগ দখল নাকি ইংরেজদের প্রতিনিধিত্ব করা? কোনটি? বলতে থাকো সবাই। বলো বলো। আচ্ছা, তাহলে দেখো বিশ্বস্ত লোকদের হাতিয়ে স্বার্থ উদ্ধার করা হচ্ছে, অপকৌশল ব্যবহার করে ভোগ দখল এবং ইংরেজদের প্রতিনিধিত্ব করা, তিনটাই হচ্ছে। ভিক্টোরি অর ডেথ সংলাপটি কার? জর্জ, কিলপ্যাট্রিক, হলোয়েল নাকি ক্লেটন? কে বলেছিল এটা? এটা কিন্তু প্রথম দিকেই ছিল, তাই না? এটা বলেছিল ক্লেটন। দমদমের সরু রাস্তা দিয়ে চলে এসেছে কারা? ওলন্দাজ বাহিনী, নবাবের পদাতিক বাহিনী, ফরাসি সৈনিক নাকি ইংরেজ সৈন্য? কারা এসেছে বলো? তারা মূলত পালিয়ে এসেছিল। কারা পালিয়ে এসেছিল? নবাবের পদাতিক বাহিনী। আচ্ছা, এই তো আবার যারা শোনো নাই, এই তো যারা পিডিএফ চাবা, ঠিক আছে, পিডিএফ চাইবা তারা এই তো আমাদের যে কমেন্ট আছে, কমেন্টে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে, জয়েন হয়ে যাবা, তাহলে সেখানে পিডিএফ দিয়ে দেওয়া হবে। মোহাম্মদী বেগ কত টাকার বিনিময়ে নবাবকে হত্যা করে? 10, 14, 5 নাকি 12? এটা কিন্তু প্রথম এমসিকিউতে আমাদের ছিল 10,000 টাকার বিনিময়ে। হলোয়েল কোন হাসপাতালের ডাক্তার ছিলেন? জন সাইমন হাসপাতাল, লর্ড হাসপাতাল, ব্রিটেন হেলথ সেন্টার নাকি গাইস হাসপাতাল? নিজেরা একটু কমেন্ট করতে থাকো, নিজেরা একটু কমেন্ট করো, ঠিক আছে? এটির উত্তর আমরা দিয়ে দেই, গাইস হাসপাতাল। আচ্ছা, তারপর একটা নবাবের নিষেধাজ্ঞা অমান্য করে ইংরেজরা আশ্রয় দেয় কাকে? উমিচাঁদকে, ক্লেটনকে, মীর জাফরকে নাকি কৃষ্ণবল্লভকে? কাকে? এটা কিন্তু আমাদের ছিল কৃষ্ণবল্লভকে। ইংরেজরা কাশিমবাজার কুঠিতে অস্ত্র আমদানি করেছিল আত্মরক্ষার অজুহাতে, গোপনে, নবাবের হুকুমে? বলতো কোনটি? নবাব কি কখনো হুকুম দিবে যে আমার নিজের সাম্রাজ্যে তুমি অস্ত্র নিয়ে আসো এবং সেটা আমার ক্ষতির কারণ হয়ে দাঁড়াক? তাহলে সেটা কিন্তু কখনোই নয়। 1 ও 2 গো। নবাবের নিষেধাজ্ঞা সত্ত্বেও কোন দুর্গ সংস্কার বন্ধ হয়নি? ফোর্ট উইলিয়াম দুর্গ, কলকাতার দুর্গ, মাদ্রাজের প্রাসাদ, কাশিমবাজার কুঠি? নবাব বলেছিল যেন এই দুর্গের যেই সংস্কার কাজ এটি যেন বন্ধ রাখা হয়, কিন্তু সেটা বন্ধ রাখা হয়নি। কোন দুর্গ? কলকাতার দুর্গ, ফোর্ট উইলিয়াম দুর্গ কিন্তু নয়। আচ্ছা, সিরাজের বিরুদ্ধে ঘসিনী বেগমের আক্রোশের কারণ কি? পূর্বশত্রুতা, রাজনৈতিক প্রাধান্য, সম্পত্তির জন্য নাকি রাজমাতা হওয়ার লোভ? কোনটি? নিজেরা চেষ্টা করো, নিজেরা চেষ্টা করো। আচ্ছা, কোনটি? রাজনৈতিক প্রাধান্য। কারণ তিনি কে চেয়েছিলেন? তার আরেক বোন যে আছে তার সন্তান যেন নবাব হয়। সিরাজ তার চারপাশে দেয়াল বলেছেন কোনটিকে? ইংরেজদের সহযোগিতা, খালার উপর রাগ, স্ত্রীর সাথে মনোমালিন্য নাকি অধীনস্থদের ষড়যন্ত্রকে? কোনটিকে দেয়াল বলেছেন বলো? আচ্ছা, তাহলে কি হবে এটি? অধীনস্থদের ষড়যন্ত্রকে। আচ্ছা, তোমরা কিন্তু শেয়ার করে দিও, ক্লাসটি এখনো যারা শেয়ার করো না একটু শেয়ার করে দিও। মীর কাসেমের পত্রানুযায়ী সিরাজ তার সৈন্যদের হাতে কোথায় বন্দী হয়েছেন? বিক্রমপুরে, পলাশীতে, আলিপুরদুয়ার নাকি কলকাতায়? কোথায় বন্দী হয়েছেন বলো? তিনি পাটনায় যাচ্ছিলেন কিন্তু মাঝ পথে বন্দী হন। কোথায় বন্দী হন? বিক্রমপুরে। ক্লাইভের শেষ পরিণতি কি ছিল? ফাঁসি, নির্বাসন, আত্মহত্যা নাকি জেল? ক্লাইভের শেষ পরিণতি তাহলে কি ছিল? ক্লাইভ শেষ পর্যন্ত আত্মহত্যা করেছিল। মীর জাফর কালকেউটি বলেছেন কাকে? মিরনকে, সিরাজের স্ত্রীকে, রাইসুল জোহালা নাকি উমিচাঁদকে? তাহলে মীর জাফর কাকে কালকেউটি বলেছেন? মীর জাফর উমিচাঁদকে কালকেউটি বলেছেন। নবাব পক্ষের সব সৈন্য লড়বে কিনা এ নিয়ে সিরাজ কেন দ্বিধাদ্বন্দ্ব ছিলেন, তাই না? তিনি চিন্তিত ছিলেন কিন্তু ইংরেজদের আগাম আক্রমণের ভয়ে, সেনাপতির বিশ্বাসঘাতকতার আশঙ্কায়, যুদ্ধক্ষেত্রে পৌঁছাতে পারবে না ভেবে, মৃত্যু ভয়ে। তিনি কেন চিন্তিত ছিলেন তাহলে? কারণ তার ভয় ছিল যে তার যে সেনাপতিরা তিনি জানেন তারা বিশ্বাসঘাতকতা প্রবণ, তাহলে সেনাপতির বিশ্বাসঘাতকতার আশঙ্কায়। আচ্ছা, এবার আমরা চলে আসি কিছু আরেকটু গুরুত্বপূর্ণ প্রশ্নে। স্বার্থপর ক্লডিয়াস রানীর সাথে হাত মিলিয়ে রাজা হ্যামলেটকে হত্যা করে। উক্ত ব্যক্তিকে রাজা হ্যামলেটের সঙ্গে সিরাজউদ্দৌলা নাটকে কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? বলো। সিরাজউদ্দৌলা, মোহনলাল, আলিবর্দী খাঁ নাকি মীর মর্দান? বলো দেখি কে কে পারবে, কে কে পারবে দেখি একটু আমরা দেখার চেষ্টা করি কে কে পারবে। এটি কি? দেখো, এই দেখো
রানীর সাথে হাত মিলিয়ে তাকে কাকে হত্যা করা হলো? রাজা হ্যামলেটকে। তাহলে তার সাথে বিশ্বাসঘাতকতা করে রাজাকে হত্যা করা হলো, এখানে তাহলে কার সাথে মিল আছে? নবাব সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা নাটকে অঙ্ক সংখ্যা কত? খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু বারবার আসতেছে, তাহলে দেখতে পাচ্ছ এটা আমাদের কিন্তু লাগবে, ভুল করা যাবে না। কয়টি অঙ্ক রয়েছে? 4টি। মীর মর্দান ছিলেন নারী লোলুপ, প্রতারক, দেশপ্রেমিক নাকি দেশদ্রোহী? মীর মর্দান কি ছিলেন বলতো? মীর মর্দান আমরা জানি না। মীর মর্দান ছিলেন দেশপ্রেমিক, তিনি কিন্তু নবাবের বিশ্বস্ত ছিলেন। আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে, সিরাজউদ্দৌলার এই উক্তিটিতে প্রকাশ পেয়েছে শাসন পরিচালনায় অযোগ্যতা, যুদ্ধবিদ্যায় অদক্ষতা, ইংরেজদের মোকাবিলা করতে না পারা নাকি প্রজাসাধারণের নিরাপত্তা বিধান করতে না পারা? নিজেরা একটু কমেন্ট করতে থাকো, আমি তো উত্তর দিয়েই দিব, তাই না? নিজেরা বলতে থাকো। আচ্ছা, তোমাদের বলা হয়ে গেছে, তাহলে প্রজাসাধারণের নিরাপত্তা বিধান করতে না পারা, এই কারণে নবাব নিজেকে দোষী প্রমাণ করছিলেন, নিজেকে আর কি দোষী মনে করছিলেন, ঠিক আছে? নবাব সিরাজ রাজধানীতে ফিরে এলেন কেন? নিজ প্রাণ বাঁচাতে, প্রজাসাধারণকে অনুপ্রাণিত করতে, পুনরায় যুদ্ধ করতে নাকি কৌশলগত কারণে? এই তো যখন পলাশীর যুদ্ধে তিনি হেরে যান তখন তিনি কিন্তু পালিয়ে আসেন, ঠিক আছে? এবং রাজধানীতে পালিয়ে আসেন, এবং কেন পালিয়ে আসেন সেটাই প্রশ্ন করা হচ্ছে। পুনরায় যুদ্ধ করতে, তিনি আরো যেন সৈন্য জোগাড় করে আবার যেন যুদ্ধে যেতে পারেন, এই জন্যই। অন্যায়ের কাছে নত নয় শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। উদ্দীপকের বীরের সঙ্গে সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের মিল রয়েছে? মোহনলাল, জগৎ শেঠ, মীর জাফর নাকি উমিচাঁদ? বলো, এটা তো খুবই সহজ প্রশ্ন, তাই না? বীরের কথা বলা হচ্ছে, তাহলে অবশ্যই বিশ্বাসঘাতক যারা তাদের নাম হবে না? জগৎ শেঠ, মীর জাফর, উমিচাঁদ, তিনজন বিশ্বাসঘাতক, তাহলে কার নাম হবে? মোহনলাল। উদ্দীপকে সিরাজউদ্দৌলা নাটকে ফুটে ওঠা দিকটি হলো দেশপ্রেম, বীরত্ব, উচ্চাকাঙ্ক্ষা, তাহলে কোনটি কোনটি সঠিক হবে বলো? উদ্দীপকে কি কি আমরা প্রকাশ পেয়েছে? বেশ, আচ্ছা আগেরটি একটু দেখে নাও উদ্দীপকটা। অন্যায়ের কাছে নত নয় শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। তাহলে কি হতে পারে? দেশপ্রেম, বীরত্ব, উচ্চাকাঙ্ক্ষা। এখন বলো, উত্তর বলো। তাহলে দেখো, দেশপ্রেম এবং বীরত্ব, 1 এবং 2। ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণের প্রাক্কালে ইংরেজ বাহিনী সাদা নিশান উড়ায় কেন? কেন উড়ায়? আক্রমণ তীব্র করার জন্য, যুদ্ধবিরতির জন্য, সন্ধি স্থাপনের জন্য, বিজয় প্রকাশের জন্য। এই প্রথমে যে যুদ্ধ হচ্ছিল তখন তারা সাদা পতাকা উড়ায়। কেন উড়ায় বলো? অবশ্যই সন্ধি স্থাপনের জন্য। সাদা পতাকা উড়ানো হয় সন্ধি প্রকাশের জন্য, শান্তির বার্তা নিয়ে আসার জন্য, তাই না? যুদ্ধে সাদা পতাকা দিয়ে সন্ধি করতে চাওয়া হয়, পরাজয় মেনে নেওয়া হয়। উমিচাঁদ এ যুগের সেরা বিশ্বাসঘাতক। সিরাজউদ্দৌলা নাটকে এই উক্তিটি কার? তাহলে দেখতে পাচ্ছ কিছু কিছু উক্তি কিন্তু বারবার আসছে, এবং এই উক্তিগুলোই আসলে আসে। এই উক্তিগুলো আমরা যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু পরীক্ষায় ভালো করবো আমরা। আচ্ছা, এই উক্তিটি কার ছিল? মীর জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ নাকি ক্লাইভ? কার ছিল? ক্লাইভের। ইসমাইলের বাবা অনাথ শিহাবকে লালন পালন করেন। ইসমাইলের সাথে তার চাচা তাইবের বিরোধ বাঁধলে অর্থের লোভে তাইবের নির্দেশে শিহাব ইসমাইলকে হত্যা করে। উদ্দীপকের হিসাবের সাথে সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের সাদৃশ্য মেলে? উমিচাঁদ, মোহাম্মদী বেগ, মিরন নাকি মীর জাফর? কার সাথে সাদৃশ্য মেলে বলো? সাদৃশ্য মেলে মোহাম্মদী বেগের সাথে। সাদৃশ্যের কারণ হলো উভয়ই কৃতঘ্ন, ক্ষমতালোভী, অর্থলোভী। তুমি বলো কোনটি? উভয়ই কি কেন করেছিল? ক্ষমতার লোভে কিন্তু নয়, তাদের ছিল কৃতঘ্ন, উপকারীর অপকার করে, এবং কি অর্থ লোভে, টাকা পয়সার জন্য। তাহলে 1 আর 3। আচ্ছা, সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোথায়? ফোর্ট উইলিয়াম দুর্গ, ফোর্ট উইলিয়াম জাহাজ, ঘসিটি বেগমের বাড়ি নাকি নবাবের দরবার? এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তাই না? এটা কিন্তু বারবার আমাদের এসেছে, তাহলে এটা কিন্তু পারতে হবে আমাদের। ফোর্ট উইলিয়াম দুর্গ। আচ্ছা, সিরাজউদ্দৌলা নাটকে নবাব কোথায় গিয়ে বন্দীদের বিচার করবেন? পাটনায়, কাশিম বাজারে, সুরাটে নাকি মুর্শিদাবাদে? কোথায় বলো? কোথায় কোথায়? মুর্শিদাবাদে, কারণ মুর্শিদাবাদই ছিল রাজধানী, তাহলে অবশ্যই রাজধানীতে ফিরেই বিচার করবেন তিনি বন্দীদের, তাই না? ওর কাছে সবকিছুই যেন জুয়া খেলা। সিরাজউদ্দৌলা নাটকে ওর বলতে কাকে বোঝানো হয়েছে? রাজবল্লভকে, ক্লাইভকে, মীর জাফরকে নাকি জগৎ শেঠকে? কার কাছে সবকিছুই জুয়া খেলা বলতো? কার কাছে সবকিছু জুয়া খেলা? ক্লাইভের কাছে। আমরা সাদা নিশান উড়িয়ে দিয়েছি বাক্যটির মধ্য দিয়ে কোন মনোভাব প্রকাশ পেয়েছে? বিজয়ের, বিপদের, যুদ্ধের নাকি সন্ধির? এই প্রশ্নটা কিন্তু একটু অন্যভাবে ছিল একটু আগে, তাই না? তাহলে এটা কি? সাদা পতাকা উড়িয়ে দিয়ে সন্ধির মনোভাব প্রকাশ পেয়েছে। আকবর সাহেবের সুপুত্র হতো তানভীরকে পারিবারিক ব্যবসার ভাগ না দিয়ে আকবর সাহেবের ছেলে ইমরানকে ব্যবসার একচ্ছত্র কর্ণধার করে যান
দাদা আশরাফুদ্দিন। এ নিয়েই আকবর সাহেব ভাতুষপুত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। উদ্দীপকের আকবর সাহেব সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের অনুরূপ? ঘসেটি বেগম, লুৎফুন্নেসা, শওকত জঙ্গ নাকি মীর জাফর? কোনটি হবে বলো, কোনটি হবে? কে লিপ্ত হয়েছিল ষড়যন্ত্রে? ঘসেটি বেগম, ক্ষমতার লোভে। উদ্দীপকটি সিরাজউদ্দৌলা নাটকের যে দিকের সাথে সংযুক্তিপূর্ণ, ঠিক আছে, কোন দিকের সাথে সংযুক্তপূর্ণ? সংগতিপূর্ণ, ক্ষমতার দ্বন্দ্ব, হিংসা বিদ্বেষ, রেষারেষি, স্বার্থপরতা। বলো কোনটির সাথে? স্বার্থপরতা, তাই না? নিজের চিন্তা শুধুমাত্র। আমার অদৃষ্ট আর কল্যাণের মাঝখানে শুধু দেয়াল আর দেয়াল। এখানে দেয়াল দ্বারা বোঝানো হয়েছে বাধা, বিভক্তি, ষড়যন্ত্র। তাহলে কোনটি কোনটি সঠিক? এই কথা কে বলেছিলেন? নবাব সিরাজউদ্দৌলা বলেছিলেন, তাই না? নবাব সিরাজউদ্দৌলা বলেছিলেন লুৎফুন্নেসাকে। তাহলে দেখো সবগুলোই কিন্তু তার এই যে দেয়াল, এই দেয়াল বলতে বাধা, বিভক্তি এবং ষড়যন্ত্র সবগুলোকেই বোঝানো হচ্ছে। আবুলের বাবা অনাথ শিববীরকে লালন পালন করে সমাজে প্রতিষ্ঠিত করেন। সময়ের আবর্তনে বৃত্তি সম্পত্তি নিয়ে আবুলের সঙ্গে তার চাচা জাফরের বিরোধ বাঁধলে জাফর শিবিরকে নিজের দলে ফেলান। অর্থের লোভে জাফরের নির্দেশে শিবির আবুলকে হত্যা করে। তাহলে এখানে শিবিরের সাথে কোন চরিত্রে মিল রয়েছে? মোহাম্মদী বেগ, মিরন, মীর জাফর, শওকত জঙ্গ। বলো কার মিল রয়েছে? এটা তো আমরা বুঝতে পারি, তাই না? খুবই সহজ একটা জিনিস, মোহাম্মদী বেগ। উদ্দীপক ও সিরাজউদ্দৌলা নাটকে সমভাবে প্রকাশিত হয়েছে কোনটি? ক্ষতালিপ্সা, অকৃতজ্ঞতা, কৃতজ্ঞতা, প্রতিশোধ স্পৃহা। কোনটি বলো? উদ্দীপক ও সিরাজউদ্দৌলাতে কোনটি সমভাবে প্রকাশ হয়েছে? অবশ্যই কৃতজ্ঞতা, তাই না? উপকারীর ক্ষতি করা। অকৃতজ্ঞতা মানে হলো কৃতজ্ঞতা না দেখানো, ঠিক আছে? সে যে উপকার করেছে সেটা স্বীকার না করা। কিন্তু কৃতজ্ঞতা হলো যে উপকার করেছে তার একদম অপকার করা, ক্ষতি করা। ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা। উমিচাঁদের উক্তিটিতে প্রকাশ পেয়েছে হাস্যরস, রঙ্গরস, বিদ্রুপ, আত্মগ্লানি। কোনটি বলো? কোনটি কোনটি? অবশ্যই কি হবে? বিদ্রুপ। কে নিজেকে দৌলতের পূজারী বলে পরিচয় দিয়েছে? মীর জাফর, উমিচাঁদ, জগৎ শেঠ নাকি মানিক চাঁদ? কে দৌলতের পূজারী? কে ছিল দৌলতের পূজারী? দৌলতের পূজারী ছিল আমাদের উমিচাঁদ। সে যেখানেই টাকা পাইতো সেই দলেই যোগ দিত, ঠিক আছে? তার নিজের আসলে আত্মসম্মান বলতে কিছু ছিল না, সে টাকার উপরেই চলতো। ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলে এ বড় লজ্জার কথা। উমিচাঁদের উক্তিতে কি প্রকাশ পেয়েছে? আমরা অলরেডি বলেছি কি প্রকাশ পেয়েছে? বিদ্রুপ। তুমিও কম সাপিনী নও, ঘসেটি বেগমের এই উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? প্রতিশোধ, বিদ্রোহ, ঘৃণা নাকি হিংসা? কোনটি প্রকাশ পেয়েছে বলো? কোনটি প্রকাশ পেয়েছে? হিংসা। ঘসেটি বেগম হিংসা করতো না। সিরাজউদ্দৌলাকে কোথায় হত্যা করা হয়? ভগবান গোলায়, জাফরগঞ্জের কয়েদখানায়, মুর্শিদাবাদে নাকি পাটনার কয়েদখানায়? কোথায়? যে কয়েদখানায় ছিল সেখানে কিন্তু হত্যা করা হয়। কোন কয়েদখানায় ছিল এটা বলো? জাফরগঞ্জের কয়েদখানায়। সিরাজের কোন অমাত্য নিরস্বরবাদী জৈন ধর্মের অনুসারী ছিলেন? কে জৈন ধর্মের অনুসারী ছিলেন বলো? এটার উত্তর আমি একটু নিব, এটা কিন্তু আমরা পড়াইছি, তাই না? এটা পড়াইছি, এটার উত্তর নিব। তাহলে দেখি এটার উত্তর দাও, কে উত্তর দিতে পারে? আমি উত্তরে অপেক্ষা করছি, এই উত্তরটা নিব, এই উত্তরটা নিয়ে আমি চলে যাব, ঠিক আছে? আচ্ছা বলো বলো, কে জৈন ধর্মের ছিলেন? 75 নাম্বার, তাড়াতাড়ি উত্তর দাও। 75 নাম্বার। পঁচাত্তর। আচ্ছা 75 নম্বরে কি হবে তাহলে? জগৎ শেঠ, ঠিক আছে? 75-এ আমাদের কি? জগৎ শেঠ। আচ্ছা, ভরসা হলো আর দমাতে পারবে না। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করে উপায় নেই। এই আন্দোলনে দেশের লোক সাড়া দিয়েছে ও এগিয়ে এসেছে। জনমত সৃষ্টি হয়েছে। জনমতের বিরুদ্ধে যেতে শোষকরাও ভয় পায়। উদ্দীপকের আলোকে পলাশী যুদ্ধে পরাজয়ের পর কে জনমত গঠনের মাধ্যমে প্রতিশোধের শেষ চেষ্টা করেছিলেন? মোহনলাল, নারায়ণ সিং, সিরাজউদ্দৌলা নাকি মীর কাসিম? কে চেষ্টা করেছিলেন বলো? অবশ্যই নওয়াব সিরাজউদ্দৌলা চেষ্টা করেছিলেন, শেষ চেষ্টা করেছিলেন দরবারে ফিরে। আচ্ছা, তারপর
উক্ত জনমত গঠনে ব্যর্থতার মূল কারণ কোনটি ছিল? যোগ্য নেতৃত্বের অভাব, দেশপ্রেম ও সংঘ চেতনার অভাব, অস্ত্রের প্রভাব, সৈনিকের অভাব। কোনটি ছিল বলো? যোগ্য নেতৃত্বের অভাব, দেশপ্রেম ও সংঘ চেতনার অভাব, অস্ত্রের অভাব, নাকি সৈনিকের অভাব? দেশপ্রেম ও সংঘ চেতনার অভাব। আচ্ছা, সিরাজকে হত্যা করতে মোহাম্মদী বেগ অগ্রিম বাবদ কত টাকা দাবি করে? তিনি কিন্তু মোট 10,000 টাকায় নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে, কিন্তু অগ্রিম কত দাবি করে? অগ্রিম দাবি করে 5,000। ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব লুৎফা। উক্তিটি কার? আমিনা বেগমের, ঘসেটি বেগমের, মোহাম্মদী বেগের, নাকি সিরাজের? উক্তিটি কার? খুবই সহজ প্রশ্ন। উক্তিটি ছিল সিরাজের। মীর জাফর নবাব হওয়ার পর ক্লাইভ কোন এলাকার স্থায়ী মালিকানা পায়? পলাশীর, কলকাতার, আলীনগরের, নাকি 24 পরগনার? কোন এলাকার স্থায়ী নাগরিকত্ব মালিকানা পায় বলো? নিজের চেষ্টা করো। পলাশীর, কলকাতার, আলীনগরের, নাকি 24 পরগনার? কি হবে? 24 পরগনার। রাস্তায় কুড়িয়ে পাওয়া মিঠুকে এনে নিজের সন্তানের মতো লেখাপড়া শেখান নিয়াজের মা। বিয়ে দিয়ে সংসারও সাজিয়ে দেন তিনি। অথচ ব্যবসা সংক্রান্ত বিষয়ে সামান্য কথা কাটাকাটির জের ধরে নিয়াজকে নির্মমভাবে হত্যা করে মিঠু। উদ্দীপকে মিঠু চরিত্রটি নিচের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? মোহাম্মদী বেগ, মীর জাফর, মিরন, নাকি ঘসেটি বেগম? কার প্রতিনিধিত্ব করে বলো? অবশ্যই মোহাম্মদী বেগের প্রতিনিধিত্ব করে। উল্লেখিত প্রতিনিধিত্বের কারণ কি? বিশ্বাসঘাতকতা, অশিক্ষা, অপরিণামদর্শী, নাকি সুচতুর? কোনটি বলো? এটিও তো সহজ। আচ্ছা, কি হবে এটি? বিশ্বাসঘাতকতা। ইংরেজদের হয়ে যুদ্ধ করছি কোম্পানির টাকার জন্য, তা বলে বাঙালি কাপুরুষ নয়। ওয়ালি খানের এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে? তাহলে তিনি টাকার জন্য ইংরেজদের হয়ে যুদ্ধ করছেন, কিন্তু তিনি তাও বলতে চাচ্ছেন বাঙালি কিন্তু কাপুরুষ নয়। টাকা লোভে না থাকলে কিন্তু তিনি ইংরেজদের বিপক্ষেই লড়তেন। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? তিনি আসলে বাঙালি জাতীয়তাবাদের একটি প্রকাশ করেছেন। আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি। ক্লাইভের এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে? মীর জাফরের প্রতি অনাস্থা, নবাবের শাসনের প্রতি বশ্যতা, নবাবের দেশপ্রেম চেতনায় শ্রদ্ধা। কোনটি বলো? দেখো, এখানে এমন অবস্থা ছিল যে সবাই ষড়যন্ত্রে লিপ্ত ছিল। কে কার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, কে নিজে গিয়ে ক্ষমতায় বসতে পারে। ঠিক আছে, এই ক্ষেত্রে ক্লাইভ বলেছেন যে কে যে ক্লাইভের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এ ব্যাপারে ক্লাইভও দুশ্চিন্তায় আছেন। এজন্য তার চেয়ে অন্য কাউকে বিশ্বাস করাচ্ছে, তিনি নবাবকে বিশ্বাস করতে বেশি পছন্দ করবেন। কারণ কি? মীর জাফরের প্রতি অনাস্থা, এই তো মীর জাফর আসলে বেইমানি করতে পারে। আবার নবাবের যে দেশপ্রেম চেতনায় যে শ্রদ্ধা ছিল, তিনি কিন্তু সৎ ব্যক্তি ছিলেন এবং দেশপ্রেমিক ছিলেন। আচ্ছা, সিরাজউদ্দৌলা নাটকে সিরাজউদ্দৌলার উপস্থিতি আছে কয়টি দৃশ্যে? 6, 7, 8, নাকি 9? টোটাল দৃশ্য কয়টি ছিল? 12টি। এর মধ্যে সিরাজউদ্দৌলা কয়টি দৃশ্যে উপস্থিত ছিলেন বলো? কয়টি দৃশ্যে উপস্থিত ছিলেন? নবাব সিরাজউদ্দৌলা 7টি দৃশ্যে উপস্থিত ছিলেন। আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে। উক্তিটি কার? মোহনলালের, মীর মর্দানের, ক্লাইভের, নাকি সিরাজউদ্দৌলার? কার উক্তি এটি? আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে। এটি কার উক্তি ছিল? ক্লাইভের উক্তি। উমিচাঁদ কোথা থেকে বাংলাদেশে এসেছে? মাদ্রাজ, লাহোর, কলকাতা, নাকি পাঞ্জাব? উমিচাঁদ কোথা থেকে বাংলাদেশে এসেছে বলো? উমিচাঁদ এসেছে লাহোর থেকে। চারিদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র। রায়দুল্লভের এই উক্তিটিতে তার কোন ধরনের মনোভাব ফুটে উঠেছে? নির্লোভ, স্বার্থপরতা, দ্বিধাগ্রস্ততা, নাকি আত্মবিশ্বাসী? চারদিকে তাহলে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র। কে বলেছে? রায়দুল্লভ। তাহলে কি প্রকাশ পেয়েছে বলো? কি প্রকাশ পেয়েছে? দ্বিধাগ্রস্ততা। তিনি কাউকে বিশ্বাস করতে পারছেন না, এই জন্য। আমি চিরকালই ইংরেজদের বন্ধু, উক্তিটি কার? মীর জাফর, রায়দুল্লভ, উমিচাঁদ, নাকি রাজবল্লভ? কার উক্তি এটি? কার উক্তি? কার উক্তি? এটি অবশ্যই উমিচাঁদের উক্তি, কিন্তু তিনি টাকার গোলাম। গঙ্গাজল ছুঁয়ে ঈশ্বরের নামে শপথ করেছিল কে? রাজবল্লভ, রায়দুল্লভ, জগৎ শেঠ, নাকি উমিচাঁদ? কে গঙ্গাজল ছুঁয়ে ঈশ্বরের নামে শপথ করেছিল? রাজবল্লভ। ঠিক আছে। কিলপ্যাট্রিক মাদ্রাজ থেকে কতজন সৈন্য নিয়ে হাজির হন? 100, 200, 250, নাকি 300? কতজন সৈন্য নিয়ে বলতে পারবে? কে কে নাটকটি পড়ছো? যে যে নাটকটি পড়ছো সেই উত্তর দিতে পারবে। কিন্তু কতজন সৈন্য নিয়ে? 250 সৈন্য নিয়ে। নবাবের কোনো ক্ষমতা নেই, ক্লাইভের এ কথার অর্থ কি? নবাব দুর্বল শাসক, নিকটস্থরা প্রতারক,
প্রজারা নবাব বিরোধী, অস্ত্র শস্ত্রে অপরিপূর্ণ। কোনটি হবে বলো, কে কে পারবে? নিকটস্থরা প্রতারক, এই কারণে নবাবের আসলে নিজস্ব কোনো ক্ষমতা নেই, তার সাথে সবাই বিশ্বাসঘাতকতা করে। সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধকতা কি ছিল? আমরা করে ফেলেছি, প্রাসাদ ষড়যন্ত্র। ক্লেটন কাদেরকে প্রাণপণে যুদ্ধ করতে বলেন? হলওয়েলকে, ফরাসি যোদ্ধাদের, ব্রিটিশ সৈন্যদের নাকি নবাবের সৈন্যদের? ক্লেটন কাদেরকে প্রাণপণে যুদ্ধ করতে বলেছিলেন? এটি প্রথম দিকেই ছিল, ঠিক আছে। কাদেরকে? ব্রিটিশ সৈন্যদের। অমিচাঁদ ঘোষেটি বেগমকে কার স্বাক্ষরিত চিঠি দেয়? ওয়াটসনের, রজার ড্রেকের, ক্যাপ্টেন মিনচিনের, সার্জন হলওয়েলের? কাকে বলো? কার স্বাক্ষরিত চিঠি দেয়? রজার ড্রেকের। আচ্ছা, সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর কে? অমিচাঁদ, নারায়ণ সিং, মোহনলাল, মীরমর্দান? এটি তো সহজ, তাই না? নারায়ণ সিং ছিলেন প্রধান গুপ্তচর। এক রাতে একদল অচেনা লোক রাহাত সাহেবের বাড়িতে আশ্রয় চায়। রাহাত সাহেব দয়াপরবশ হয়ে তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করেন, কিন্তু মধ্যরাতে সেই অচেনা লোকেরা বাড়ির সবাইকে জিম্মি করে টাকা পয়সা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। উদ্দীপকের আগন্তুকরা সিরাজউদ্দৌলা নাটকে কাদের সাথে সাদৃশ্যপূর্ণ? বিশ্বাসঘাতকদের, দেশদ্রোহীদের, ফরাসিদের নাকি ইংরেজদের? কার সাথে হতে পারে? এটা কিন্তু একটু কনফিউশন লাগতেই পারে, তাই না? তাহলে কি তাদেরকে একটু থাকা খাওয়ার ব্যবস্থা অর্থাৎ ব্যবসার সুযোগ করে দিয়েছিল কাদের? ইংরেজদের। সিরাজউদ্দৌলা নাটকে এরূপ সাদৃশ্য পরিলক্ষিত হয়? বাণিজ্য করতে এসে ক্ষমতা দখলের চেষ্টা, হ্যাঁ এটা হয়। নবাবের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়া, এটাও হয়। মীর জাফরদের সাথে গোপনে সন্ধি করা, দেখো এটাও কিন্তু হয়। তাহলে তিনটাই সঠিক। ভিক্টোরি অর ডেথ, ভিক্টোরি অর ডেথ, সিরাজউদ্দৌলা নাটকে এই উক্তিটি কে করেন? হলওয়েল, ওয়াটস, ক্লেটন নাকি ওয়ালি খান? কে বলেন ভিক্টোরি অর ডেথ? বলো, ভিক্টোরি অর ডেথ কে বলেন? দেখি তোমাদের উত্তর কই, তোমাদের উত্তর পাচ্ছি না আমি। আচ্ছা, ভিক্টোরি অর ডেথ কে বলেন? ক্লেটন। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অংশের প্রথম দৃশ্যের সময়, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে একদম প্রথম শুরু আর শেষ, অন্তত এই দুটো আমাদের তো মনে রাখতে হবে, তাই না? তাহলে শুরুর যে দৃশ্য, সেই দৃশ্যের সময়কাল কখন ছিল? 1756 সালে 17 জুন, 1756 সালে 19 জুন, 1756 সালে 20 জুন নাকি 1756 সালে 21 জুন? কোনটি হবে উত্তর? 1756 সালের 19 জুন। ভীরু প্রতারকের দল চিরকালই পালায়, সংলাপটি কার? মোহনলালের, মীরমর্দানের, ক্লাইভের নাকি সিরাজউদ্দৌলার? ভীর প্রতারকের দল চিরকালই পালায়, ঠিক আছে। এটি কার কথা? এটি নবাব সিরাজউদ্দৌলার কথা। সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করলে নৌকাযোগে পালিয়ে যায় কে? ক্যাপ্টেন মিনচিন, ফকল্যান্ড, মানিংহাম? কে কে পালিয়ে যায়? তারা কিন্তু তিনজনই পালিয়ে যায়। সিকান্দার আবু জাফরকে কত সালে নাট্যচর্চা স্বীকৃতি স্বরূপ বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত করা হয়? 1960, 1962, 1966, 1975? এটাও কিন্তু আমরা পড়ে ফেলছি, গুরুত্বপূর্ণ তথ্য বলিতে, তাই না? কে কে পারবে? হয়ে গেছে তোমাদের? তাহলে 1966 সালে। রফিক স্পষ্টভাবে তার চাওয়াটা সকলকে জানিয়ে দিয়ে গেছে, সে সহসভাপতির পদ চায়। এও বলেছে যে যদি সোহেলদের দল জিতবে নিশ্চয়তা থাকে, তাহলেই কেবল রফিক তাদের দলে আসবে। পরাজয়ের আশঙ্কা থাকলে সে তার বর্তমান দল ত্যাগ করবে না। তাহলে যে জিতবে সে তাদের সাথেই থাকতে চায়। উদ্দীপকে রফিক চরিত্রটি সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের সাথে প্রতিরূপ? রায়দুল্লভ, রাজবল্লভ, মীর জাফর নাকি মিরন? কে এই সুবিধাবাদী বলো, যে যে জিতবে তার সাথে শুধু থাকতে চায়, অন্য ক্ষেত্রে থাকবে না? বলো, এটিকে রায়দুল্লভ, ঠিক আছে। উদ্দীপকের ঘটনা প্রবাহের সাথে সিরাজউদ্দৌলা নাটকের কোন সংলাপটি স্মরণযোগ্য? বিদ্রোহী সেনাপতি অথচ সো কাওয়ার্ড। চারিদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র, আমাদের কারো অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না শেঠজি, আজ আমরা সবাই সন্দেহ আর দোলায় দুলছি। কোনটি হবে? দেখো এখানে কি বলছে, যে হয়তো যে আমি যে দল জিতবে সেই দলের সাথে থাকবো, ঠিক আছে। কোথাও আসলে বিশ্বাস নাই যে কে কি করবে, ষড়যন্ত্রটাও এভাবেই লিপ্ত হচ্ছে। তাহলে কি হবে? চারদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র। সিরাজউদ্দৌলা নাটক অনুসরণে ট্র্যাজেডির ধর্ম কি? করুণ রস পরিবেশন, করুণ রসাবেদন সৃষ্টি, ট্র্যাজিক প্রবৃত্তি পরিশোধন নাকি দর্শক হৃদয়ে করুণা ও ভয়ের সঞ্চার? কোনটি হবে? কোনটি হবে? কোনটি হবে?
করুণ রস পরিবেশন। গঠন বৈশিষ্ট্যে সিরাজউদ্দৌলা সামাজিক সমস্যা প্রবণ নাটক, ইতিহাস আশ্রিত জাতীয় ট্র্যাজেডি, নাকি ঐতিহাসিক রাজনৈতিক প্রবাহ অঙ্কিত? কোনটি বলো? এটি কি সামাজিক কোনো সমস্যা? না, এটি ইতিহাস আশ্রিত জাতীয় ট্র্যাজেডি এবং ঐতিহাসিক রাজনৈতিক ঘটনার প্রবাহ। আচ্ছা, তাহলে 2 আর 3। আচ্ছা, সিরাজউদ্দৌলা এখন কয়েদি, ওয়ার ক্রিমিনাল, উক্তিটি কার? মীর জাফরের, লর্ড ক্লাইভের, মিরনের, ওয়াটসের? যখন তাকে বন্দী করা হয় তখন এই কথা বলা হয়। এটি কার কথা? চেষ্টা করো নিজেরা। মীর জাফরের, লর্ড ক্লাইভের, মিরনের, নাকি ওয়াটসের? কার? লর্ড ক্লাইভের। নাটকে সংলাপের ভূমিকা কি? নাটকে সংলাপের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চরিত্রের অনুভূতিকে প্রকাশ করে, চরিত্রকে গতিশীল ও সক্রিয় রাখে, কাহিনীর বিকল্প ভূমিকা পালন করে। কি কি হয় বলো? 1, 2, 3। কাজের ছেলে হালিম ডালে লবণ কম দেওয়াতে বাড়ির ভাড়াটিয়া খবির গোলদার গরম খুন্তি দিয়ে তার শরীরে ছেঁকা দেয়, মারধর করে, এমনকি তার ছোট ভাইকে শারীরিক নির্যাতন করে। উদ্দীপকে হালিমের সাথে তাহলে সিরাজউদ্দৌলা নাটকের কার সাদৃশ্য রয়েছে, তাই না? কোন চরিত্রে মিল রয়েছে? উমিচাঁদের, সিরাজের, লবণ প্রস্তুতকারকের, নাকি রাইসুল জোহালার? কার সাথে মিল আছে? কার উপরে অত্যাচার করা হয়েছিল? লবণ চাষি যে ছিল তার উপর না? তাহলে লবণ প্রস্তুতকারক বা লবণ চাষি। দি ব্রেভেস্ট সোলজার ইজ ডেড, কার সম্পর্কে এই কথাটি বলা হয়েছে? নৌবে সিং, বদ্রে আলী খাঁ, মীর মর্দান, নাকি সাফরে? বলো। এটি কিন্তু অপশন দেখেও কিন্তু পারার কথা, তাই না? আমরা তো জানি কে কে বিশ্বস্ত ছিল, কে কে তোমার বিশ্বাসঘাতক ছিল, আমরা তো জানি। তাহলে এটি উত্তর দাও, কি হবে? মীর মর্দান। আমি গভর্নর ড্রেকের ধ্বংস দেখতে চাই, উক্তিটি কার? উমিচাঁদের, মীর জাফরের, সিরাজউদ্দৌলার, নাকি মোহনলালের? আচ্ছা, এটাও কিন্তু সুন্দর একটা প্রশ্ন, তাই না? তাহলে এটা কিন্তু বলেছে উমিচাঁদ। তাহলে মনে হতে পারে যে উমিচাঁদ কেন এই কথা বলবে? উমিচাঁদ তো ইংরেজদের পক্ষেই ছিল, কিন্তু উমিচাঁদের সাথেও কিন্তু ইংরেজরা বিশ্বাসঘাতকতা করেছিল। নবাব যদি পরাজিত হয় তবে উমিচাঁদকে 20 লক্ষ টাকা দেওয়ার জন্য একটি চুক্তি হয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা এটি ভঙ্গ করে। ঠিক আছে, দেখা যায় যে তারা আসলে জাল স্বাক্ষর করেছিল, এবং এই কারণে তখন উমিচাঁদ বলতে থাকেন যে আমি গভর্নর ড্রেকের ধ্বংস দেখতে চাই। তোমার ক্ষমতা ধ্বংস হবে সিরাজ, কার উক্তি? জগৎ শেঠ, ঘসিটি বেগম, উমিচাঁদ, নাকি রাজবল্লভ? এটি তাহলে সিরাজকে কে বলেছিল? কে বলেছিল? বলেছিল ঘসিটি বেগম। তিনি যখন রেগে গিয়েছিলেন সিরাজের ওপর তখন বলেছিলেন। খাল কেটে কুমির আনা ঐতিহাসিক প্রেক্ষাপটে সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্র বাগধারায় উল্লেখিত কুমির চরিত্রের প্রতিহত? আচ্ছা, মীর জাফর, ক্লাইভ, হোসেন কুলি খাঁ, নাকি আমিনা বেগম? খাল কেটে কুমির আনা, খাল কেটে কুমির আনা কাকে বোঝানো হচ্ছে বলো? এই তো ইংরেজদের যে ব্যবসা করতে দেওয়া। ঠিক আছে, এইভাবেই যে ক্লাইভ আসলো একেই বলা হচ্ছে খাল কেটে কুমির আনা। উমিচাঁদ কোথাকার অধিবাসী ছিলেন? লাহোরের, করাচির, অযোধ্যার, নাকি মুর্শিদাবাদের? এটা একবার কিন্তু বলেছ না, তাহলে তো পারার কথা। লাহোরের। পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পক্ষে কয়টি কামান ছিল? 50টির অধিক, 60টির অধিক, 70টির অধিক, 80টির অধিক? এই তো একটি নাটক থেকে দেওয়া। নাটক থেকে দেওয়া হলে কতটি হবে? 50টির অধিক। সিরাজউদ্দৌলা পরাজয়ের কারণ কি? সিরাজের অদূরদর্শিতা, আপনজনদের বিশ্বাসঘাতকতা, সিরাজের একগুঁয়ে মনোভাব? কোনটি কোনটি হতে পারে বলো? তোমরা একটু নিজেরা চেষ্টা করো, কি হতে পারে? দেখো, সিরাজের অদূরদর্শিতা কিন্তু ছিল না, আপনজনদের বিশ্বাসঘাতকতা ছিল, এবং আচ্ছা সিরাজের অদূরদর্শিতাই কিন্তু ছিল, সিরাজের একগুঁয়ে মনোভাব কিন্তু ছিল না। তিনি কিন্তু এই ধরনের ছিলেন না যে আমি জেদ ধরে থাকবো। তাহলে কি হবে? 1 এবং 2। 1 এবং 2, 1 এবং 2, এই তো। নওয়ের পক্ষে যুদ্ধ করেছিলেন কে? মোহনলাল, সাফরে, মীর মর্দান? কে করেছিলেন বলতে পারবে? কে কে বলতে পারবে? দেখি কে বলতে পারবে। নওয়ের পক্ষে যুদ্ধ করেছিলেন 3 জনই। 3 জনই নবাবের অত্যন্ত বিশ্বস্ত ছিলেন। আচ্ছা, আমাদের যে ঢাবি স্বপ্নপূরণ ব্যাচ 4.0, এটার কিন্তু তোমরা ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে, এই এইচএসসি পরীক্ষা শুরু আগে অবধি তোমরা 500 টাকা দিয়ে আমাদের প্রি বুকিং করতে পারো। প্রি বুকিং করলে কিন্তু এই তো যে আমাদের 5টি বই সম্পূর্ণ ফ্রি পাবে, এবং সাথে টি শার্টও ফ্রি পাবে। ঠিক আছে, ভর্তি হতে চাইলে আমাদের পেজে মেনশন দিতে, কমেন্ট করতে পারো, মেসেজ দিতে পারো, অথবা আমাদের এই তো হোয়াটসঅ্যাপ নাম্বার যেটি আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারেও মেসেজ করতে পারো। ঠিক আছে, আচ্ছা, এই ছিল আমাদের আজকের ক্লাস। ঠিক আছে, আশা করি অনেকগুলো এমসিকিউ সলভ করা হয়েছে, প্রায় 110টির মতো।
তো এখান থেকে যদি তোমরা পড়ো, এখান থেকে আশা করি তোমাদের পরীক্ষা অনেকগুলো কমন আসবে, একটু খেয়াল করবে, ঠিক আছে? তোমাদের পরীক্ষার যে গুরুত্বপূর্ণ, আমাদের কিন্তু এই তো পিডিএফ কিন্তু আমরা দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন হয়ে যাবে এবং পিডিএফটি নিবে এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলি যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই ভালো মতো পড়বে। এগুলো আমরা একদম তোমার যে বোর্ড পরীক্ষা অ্যানালাইসিস, টেক্সট বুক অ্যানালাইসিস, এগুলো করে একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো শেষ মুহূর্তে পড়ার জন্য সেগুলোই দিয়েছি, ঠিক আছে? আরেকটা কথা বলে রাখি, আমরা অলরেডি তোমাদের গদ্যের ক্লাস নিয়েছি, পদ্যের ক্লাস নিয়েছি, আজকে নাটকের ক্লাস নিলাম। তোমাদের কিন্তু আগামীকাল তোমাদের হচ্ছে লাল সালু উপন্যাসের উপর ক্লাস থাকবে। সেম টাইম রাত 9টায় তোমরা চলে আসবে ইউনিভার্স পেজে। তোমাদের কিন্তু লাল সালু উপন্যাসের একদম বেসিক থেকে আজকে যেভাবে পড়ানো হয়েছে সেম এর থেকে ভালোভাবে আরো ডিটেলস আলোচনা করা হবে, যাতে তোমাদের লাল সালু থেকে প্রশ্ন আসলে তোমরা যাতে খুব ভালোভাবে অ্যান্সার করতে পারো। এবং আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা স্বপ্ন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়তে পড়ার, তোমাদের জন্য আমাদের ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ, যে ব্যাচের অধিকাংশ শিক্ষার্থী ঢাকা ইউনিভার্সিটিতে আছে, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আছে। যদি একটু খেয়াল করো, তোমরা যারা মানবিকের শিক্ষার্থী, তোমরা যারা কমার্সের শিক্ষার্থী, তোমরা যারা সায়েন্সের শিক্ষার্থী, সবার জন্যই কিন্তু আমরা এই ব্যাচে ক্লাস নেব। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের জন্য এবং গুচ্ছ খ ইউনিট, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় খ ইউনিটের জন্য আমরা বাংলা ক্লাস নিব 50টা, আমরা এক্সাম নিব বাংলাতে 20টা, আমরা ইংরেজি ক্লাস নিব 50টা, এক্সাম নিব 20টা, আমরা সাধারণ জ্ঞানের ক্লাস নিব 50টা এবং এক্সাম নিব 20টা। এবং এর পাশাপাশি তোমরা সর্বমোট ক্লাস পাচ্ছ 150টি, সর্বমোট এক্সাম পাচ্ছ আমাদের এখান থেকে 60টি এবং ফাইনাল মডেল টেস্ট পাচ্ছ 20টি। এবং এই সকল কিছু পাচ্ছ তোমরা একটা মাত্র কোর্সে, তোমাকে আলাদা করে কোনো কোর্সেই ভর্তি হতে হবে না, অনলাইন কিংবা অফলাইনে। এবং যারা কমার্সের শিক্ষার্থী আছো, তোমাদের জন্য আছে ঢাবি গণিত সপ্তপূরণ ব্যাচ, যেখানে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান 3টা সাবজেক্টেরই 50টি করে ক্লাস পাবা এবং এক্সাম পাবা 20টি করে। ম্যানেজমেন্টের জন্য 25টি ক্লাস পাবা, 15টি এক্সাম পাবা। এবং ফাইন্যান্স অথবা মার্কেটিং, যেহেতু 5th সাবজেক্ট ফাইন্যান্স অথবা মার্কেটিং দাগানো যায়, সেক্ষেত্রে 15টা করে ক্লাস পাচ্ছ এবং আমাদের এখানে এক্সাম পাচ্ছ 10টি করে। সর্বমোট এখানে ক্লাস পাচ্ছ 200টি ক্লাস, সর্বমোট এক্সাম পাচ্ছ তোমরা এখানে 92টি এবং ফাইনাল মডেল টেস্ট পাচ্ছ 20টি। পাশাপাশি কোয়ালিটির ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টা সাবজেক্টে তোমরা আমাদের এখান থেকে অনেকগুলো ক্লাস পাবা, এক্সাম পাবা, ফাইনাল মডেল টেস্ট পাবা এবং বিশেষ করে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের বই পাবা আমাদের এখান থেকে। তোমরা এখানে কমার্সে ভর্তি হও, মানবিকে ভর্তি হও, সায়েন্সে ভর্তি হও, যে ইউনিটে তুমি ভর্তি হও না কেন, তোমরা আমাদের এখান থেকে পাচ্ছ প্রত্যেকটা বিষয়ের জন্য বই। যে বইগুলোতে তোমরা দেখবা যে থিওরিটিক্যাল আলোচনা আছে এবং দেখা যাবে যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আছে, এমসিকিউ প্র্যাকটিস আছে, রিটেনের প্রশ্ন প্র্যাকটিস আছে এবং বিগত বছরগুলোর প্রচুর প্রশ্ন আছে, যেগুলো দেখে তুমি প্র্যাকটিস করে তোমরা কিন্তু অনেকগুলো প্রশ্ন সেখান থেকে কমন পাবা। এবং আমাদের পড়ানো থেকে তুমি যদি থাকো একদম শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে দেখবা যে একদম এখানে সম্পূর্ণ কিছুই কভার করে দেওয়া হবে। তুমি অফলাইনে ফার্ম গেটে যদি কোচিং করো, সেখানে যে টিচাররা ক্লাস নেবে তারাই কিন্তু তোমার এখানে অ্যাডমিশন ব্যাচে ক্লাস নেবে। তার মানে তোমার A to Z প্রিপারেশন। এবং আমরা ধরেই নিব যে তোমার বেসিক খুব একটা ভালো না, বেসিকের জন্য কিন্তু আমরা আলাদা করে ক্লাস দিব, আমরা কোশ্চেন ব্যাংকের ক্লাস দিব, যাতে করে তুমি বিগত বছরের প্যাটার্নটা বুঝতে পারো যে কোন প্যাটার্নটা ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় ফলো করতেছে, সেটা ধরে আগাইতে পারবা। এবং এখানে বইগুলার কিন্তু একদম কুরিয়ারে হার্ড কপি পাবা এবং পাশাপাশি টি শার্টটা পাবা। আরেকটা বিষয় বলে রাখি, তোমরা যদি 26 তারিখের মধ্যে প্রি বুকিং করো, তাহলে আমাদের এই কোর্সের ফি হবে মাত্র 2999 টাকায়। আর যদি 26 তারিখের পরে প্রি বুকিং করো বা ভর্তি হও, তখন কিন্তু 4500 টাকা পেমেন্ট করতে হবে। তবে এই 26 তারিখে তোমার কিন্তু 500 টাকা প্রি বুকিং পেমেন্ট করে কিন্তু তোমরা এই অফারটা নিতে পারো। অর্থাৎ এখন 500 টাকা পেমেন্ট করে বাকি যে পেমেন্টটা থাকবে সেটা তুমি বোর্ড পরীক্ষা চলাকালীন সময় অথবা বোর্ড পরীক্ষা 10 দিন পরে আমাদের কোর্সটা শুরু হবে তার আগেই তুমি পেমেন্ট করে আমাদের এই বই সহকারে অফারে তুমি ভর্তি হতে পারবা। মানে এখন প্রি বুকিং করলে সুবিধা হচ্ছে, কোর্স পেমেন্ট আর বাড়তেছে না, 2999 টাকাই থাকছে। যদি এখন প্রি বুকিংটা না করো, তাহলে 4500 টাকা দিয়ে পরবর্তীতে তোমার কোর্সটা কিনতে হবে। এবং প্রত্যেকটা কোর্সের সাথে কিন্তু বা প্রত্যেকটা ইউনিটের সাথেই বই গিফট হিসেবে থাকবে। এবং এই বইগুলো থেকে আমরা পড়াবো, এই বইগুলো থেকে ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন একদম হুবহু আসে, কারণ এখানে এত পরিমাণে প্র্যাকটিস প্রশ্ন আছে যে তোমার আলাদা করে আর কিছু পড়া লাগবে না, এখন বই কিনতে হবে না। জাস্ট ভোকাবুলারি আর প্রিপারেশনের জন্য আমরা নরমালি রিকমেন্ড করি যে আলাদা করে 2টা বই কিনতে, এটার জন্য এটা কিনলে আসলে মূলত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমরা এই অফারে যদি ভর্তি হতে চাও, তাহলে যেটা করতে পারো, আমি একটা নাম্বার দিচ্ছি 018524711092। এই নাম্বারটায় তোমরা বিকাশ কিংবা নগদের মাধ্যমে সেন্ড মানি করবা। সেম নাম্বারে তুমি তোমার হোয়াটসঅ্যাপে সেভ করবা, হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমার নাম, তোমার বিকাশ নাম্বার এবং কত টাকা পেমেন্ট করেছো, কোন কোর্সের জন্য পেমেন্ট করেছো সেটা লিখে দিবা। আমরা তোমাকে গ্রুপে অ্যাড করে নিব এবং তুমি আগামীতে যতগুলো আপডেট আছে, আমাদের সাজেশন আছে, সবকিছু সেখান থেকে দেখে নিতে পারছো। এবং পাশাপাশি যদি কোনো
কোনো অসুবিধা হয় সেটাও আমাদের পেজে কন্ট্যাক্ট করতে পারো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। আর আমরা কিন্তু প্রত্যেক দিন ফ্রিতে এক্সাম নিই। আজকেও কিন্তু আমাদের পরীক্ষা চলতেছে, অলরেডি ফ্রিতে পরীক্ষা চলতেছে, যত সব সোনাতরি বা যে কোনো একটা টপিকের উপরে। তোমরা হচ্ছে পেজে যদি যাও তাহলে দেখবা, এবং আমাদের এখানে ক্যাপশনের মধ্যে কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছে, হ্যাঁ সোনাতরির উপর আজকে ফ্রি এক্সাম চলতেছে। তো অলরেডি 2000-এর অধিক শিক্ষার্থী আজকে সোনাতরি টপিকের উপর ফ্রিতে পরীক্ষা দিয়েছে। এবং তোমরা যদি চাও ফ্রিতে রেগুলার পরীক্ষা দিতে, এই ক্লাসের শেষ হওয়ার পরে ক্লাসের পিডিএফটা দেখে নিতে, আমাদের ক্যাপশনের দেওয়া লিঙ্কগুলোতে ক্লিক করো, আমাদের গ্রুপগুলোতে অ্যাড হয়ে যাও। সেখানে কিন্তু তোমরা খুব ইজিলি ক্লাসের পিডিএফ কিংবা যে কোনো ফ্রি কার্যক্রম, ফ্রি পরীক্ষা তোমরা ইজিলি অ্যাটেন্ড করতে পারবা। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে ঠিক রাত 9টায় লাল সালু উপন্যাসের চমৎকার একটি ক্লাস নিয়ে। তোমরা বন্ধুদেরকে জানিয়ে দিবা এবং বেশি বেশি আমাদের ক্লাসগুলো তোমাদের গ্রুপগুলোতে শেয়ার করে রাখবে। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো। তাহলে দেখা হচ্ছে কালকে 9টায়। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।